প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভ সন্ধ্যা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শুরুতে যারা আপনারা লাইভে যুক্ত হচ্ছেন, লাইভটি কি দেখতে পাচ্ছেন বা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন, দয়া করে একটু কমেন্ট করে আপনারা আমাকে জানাবেন। আমি অপেক্ষা করছি আপনাদের কমেন্টের জন্য। যারা আপনারা লাইভে যুক্ত হচ্ছেন, লাইভটি কি দেখতে পাচ্ছেন বা আমার কথা কি শুনতে পাচ্ছেন, প্লিজ একটু কমেন্ট করবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম যারা সালাম জানিয়েছেন। এবং লাইভটি পরিষ্কার আছে কিনা, আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন বা আমার কথা কি শুনতে পাচ্ছেন, প্লিজ এইটা একটু কমেন্ট করুন, আমাকে এটা ইনশিওর করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছি আমি, আশাবাদী আপনারা সকলে ভালো আছেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের রিয়াদ হোসেন এবং সাইদুর রহমান শ্রাবণ, আমাদের জনপ্রিয় গণিতের শিক্ষক রিয়াদ হোসেন এবং জনপ্রিয় ইংরেজি শিক্ষক সাইদুর রহমান শ্রাবণের প্রতি, যে তারা আমাকে এখানে একটি ক্লাস নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে বা সুযোগ করে দিয়েছে, সেজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আপনাদের এই যে আমাদের 18তম শিক্ষক নিবন্ধন যে প্রস্তুতি, এই প্রস্তুতিতে সাধারণ জ্ঞান অংশটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই সাধারণ জ্ঞান অংশের একটি পরিপূর্ণতা এনে দেওয়ার জন্য এই কোর্সে আমি আপনাদের সাথে রয়েছি এবং আমি ক্লাসকে কন্টিনিউ করে যাব। আমি বন্ধনব্যাপী সুদীর্ঘ 17 বছর যাবৎ সাধারণ জ্ঞান পড়িয়ে থাকি এবং আমি আমার অভিজ্ঞতার আলোকে আমার যতটুকু পাণ্ডিত্য আছে সেটা আপনাদের কাছে আমি তুলে ধরব। অবশ্যই আপনারা লেগে থাকবেন এই সাধারণ জ্ঞানের ক্লাসে, আমি আশা করি ভালো কোনো ফলাফল আপনারা পাবেন। তো টপিক অনুযায়ী একটি বিষয় আমরা বলবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে আমাদের আজকে যে ক্লাসটি রয়েছে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এবং অভ্যুদয়ের ইতিহাস আমাদের 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত আলোচনা করতে হবে। আমাদের শিক্ষক নিবন্ধন সহকারে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই আমরা দেখে থাকি বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বিগত শিক্ষক নিবন্ধনের কোশ্চেনগুলো যদি আমরা সাধারণ জ্ঞান অংশের কোশ্চেন অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখতে পাই অভ্যুদয়ের ইতিহাস থেকে কিন্তু প্রতিবারই বলা চলে প্রশ্ন হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে জায়গাতে চলে যাব, আচ্ছা অনেকে অনেক কমেন্ট করছে, ঠিক আছে, আমি সমস্যা নেই, ক্লাসে হয়তো অনেকে কমেন্ট না ফলো করতে পারলেও আমি উত্তর করে দিব। মেঘলা মন লিখেছে আপনার ক্লাস খুব ভালো লাগে স্যার, ধন্যবাদ। সাথে থাকবেন, পাশে থাকবেন, আমি চেষ্টা করব সর্বোচ্চটা আপনাদের উপহার দিতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই। বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এখানে যে বিষয়টি আমরা মাথায় রাখবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বেশ কিছু গুরুত্বপূর্ণ সাল আমাদের রয়েছে। তো সালগুলোর মধ্যে অ্যাট ফার্স্ট আমি যেটা বলতে চাই 1947 সাল, যেটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা 47-এর পরে গুরুত্বপূর্ণ আরেকটি সালে চলে যাব, 1952 সাল, ভাষা আন্দোলনের বছর। 52-র পরে আমরা দেখতে চেষ্টা করব 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনের ফলাফল। আমরা 1956 সালের সংবিধান আমরা দেখব, পাকিস্তানের প্রথম সংবিধান। 1958 সালে পাকিস্তানের যে সামরিক অভ্যুত্থান বা সামরিক শাসন, সে বিষয়ে আমরা লক্ষ্য করব। আমরা 1962 সালের শিক্ষা আন্দোলন নিয়ে আমরা কথা বলবো। আমরা 1966 সালের 6 দফা নিয়ে কথা বলবো। আমরা 19
68 সালের আগরতলা ষড়যন্ত্র মামলা নিয়ে কথা বলবো। আমরা 1969 সালের গণ অভ্যুত্থান নিয়ে কথা বলবো। আমরা 1970 সালে পাকিস্তানের যে সাধারণ নির্বাচন, জাতীয় বা প্রাদেশিক পরিষদের যে নির্বাচন, সে নির্বাচন নিয়ে কথা বলবো। এবং আমরা 1971 সালের স্বাধীনতা যুদ্ধের যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোকপাত করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে বিষয়টিকে লক্ষ্য রাখবো সেটি হলো আমাদের মূল কয়েকটা সাল দেখেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, অর্থাৎ 11টা সালকে আমরা মেনশন করেছি। আমরা এই 11টা সালের উপর কিন্তু আলোচনা করব। আর একটি বিষয় আমরা মাথায় রাখবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একজন প্রশ্ন করেছে আমার নাম হচ্ছে বন্ধন বাপ্পি। হ্যাঁ, বন্ধন আমার নাম। আমরা একটি জিনিস লক্ষ্য রাখবো যে 1947 থেকে 1971, প্রায় 23-24 বছরের যে ইতিহাস, এটি কিন্তু একটি ক্লাসে পড়া সম্ভব নয়। আমরা একাধিক ক্লাস কিন্তু আমরা 2টো বা সর্বোচ্চ 3টা পর্যন্ত ক্লাস কিন্তু আমরা বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের উপরে নিব। তো চলুন আমরা শুরু করি। যারা আমরা লাইভে আছি, হ্যাঁ, আমরা কেউ কি বলতে পারি যে 1947 সালে কেন ভারত ভেঙে গিয়েছিল? 1947 সালে কেন ভারত ভেঙে গিয়েছিল, এই প্রশ্নটা যদি আপনাদের কাছে আমি করি তাহলে অনেকেই বিভিন্ন রকম উত্তর দেয়, কিন্তু আমি একটা ছোট্ট কথা আপনাদেরকে বলতে চাই। ডাইরেক্ট আমি 1947 সালে যেতে চাই না, একটু ব্যাক থেকে আলোচনা করতে চাই। আপনারা মনে রাখবেন 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল। আমরা জানি 1905 সালে লর্ড কার্জন তিনি বঙ্গভঙ্গ করেছিলেন। অর্থাৎ বাংলা যে ব্রিটিশ পিরিয়ডে বাংলা যে একটি প্রদেশ ছিল, সেই বাংলা প্রদেশকে 2টো ভাগে ভাগ করে দিয়েছিলেন লর্ড কার্জন। তিনি প্রশাসনিক কারণ দেখিয়ে বাংলাকে ভাগ করেছিলেন। কিন্তু 1905 সালে বঙ্গভঙ্গ হওয়ার আগ পর্যন্ত কিন্তু ব্রিটিশ ভারতের রাজধানী ছিল কলকাতা। ব্রিটিশ ভারতের রাজধানী ছিল কলকাতা, এবং এই কলকাতা ছিল কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে। কলকাতা কার মধ্যে? পশ্চিমবঙ্গে। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা। তো এই পশ্চিমবঙ্গে আমরা দেখতে পেতাম বেশি বসবাস করত হিন্দু সম্প্রদায়ের মানুষ, আর মুসলিমরা মূলত বসবাস করত পূর্ববঙ্গে। মুসলিম বসবাস করত পূর্ববঙ্গে, হিন্দুরা বেশি ছিল পশ্চিমবঙ্গে। তো রাজধানী ছিল কলকাতা। এখন ব্যাপারটা এরকম যে মুসলমানেরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত, কল কারখানা সবকিছুর জন্য মুসলমানেরা যেতেন কিন্তু পশ্চিম বাংলায়, যেহেতু রাজধানী কলকাতা, ফলে রাজধানীতে যাবার প্রবণতাটা ছিল কিন্তু বেশি। তাহলে আমরা দেখতে পেয়েছি যে পূর্ব বাংলা আর এটা পশ্চিম বাংলা, কিন্তু বাংলা একসাথেই ছিল এবং রাজধানী ছিল কিন্তু কলকাতা। ফলে আমরা মুসলিম যারা আমরা পূর্ব বাংলাতে বসবাস করতাম, তারা আমরা স্কুল, কলেজ, এভরিথিং সবকিছুর জন্য আমরা যেতাম পশ্চিম বাংলায়। এবং যখন আমরা পশ্চিম বাংলায় যেতাম, খুব স্বভাবত আমরা দেখেছি অর্থনৈতিকভাবে পশ্চিম বাংলা বা কলকাতা কিন্তু অনেক অগ্রসর ছিল। এই পূর্ব বাংলার তুলনায় পশ্চিম বাংলা অনেক বেশি অগ্রসর ছিল। কিন্তু আমাদের কোনো আপত্তি ছিল না, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু থাকতাম। আমাদের মধ্যে কোনো বৈষম্য ছিল না, আমাদের মধ্যে কোনো বিভেদ ছিল না। আর এটাই কাল হয়ে দাঁড়ালো, কারণ ইংরেজরা এটাকেই কিন্তু ভয় পেলেন। কেন ভয় পেলেন ইংরেজরা? তার কারণ ইংরেজরা চিন্তা করলেন হিন্দু মুসলিম যদি একত্র হয়ে ইংরেজদের বিরুদ্ধে কোনো আন্দোলন করে, তাহলে ইংরেজদের কিন্তু এদেশের ক্ষমতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে। তাহলে বাই হুক অ্যান্ড কুক কি করতে হবে? হিন্দু মুসলিম সম্পর্ককে নষ্ট করে দিতে হবে। এবং তারা তো ডাইরেক্ট বলতে পারে না যে হিন্দু মুসলিম আসো তোমাদের সম্পর্ক কি করে দেই, নষ্ট করে দেই। তখন তারা একটা প্ল্যান আঁটলো। তারা বলল, প্রশাসনিক একটি কারণ তারা দেখালো। তারা বলল এত বড় একটি বাংলাকে একজনের পক্ষে শাসন করা কষ্টকর,
ফলে কি করতে হবে, বাংলাকে দুটো ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি লর্ড কার্জন তিনি কি করলেন, প্রশাসনিক কারণ দেখিয়ে তিনি বাংলাকে 1905 সালে দুটো ভাগে ভাগ করে দিলেন, যেটাকে আমি বলছি বঙ্গভঙ্গ। বাংলাকে ভাগ করে তিনি কি করলেন, পশ্চিম বাংলার রাজধানী তিনি বানালেন কলকাতাকে, আর পূর্ব বাংলার রাজধানী হলো ঢাকা। বাংলা দুটো ভাগে ভাগ হলো 1905 সালে, লর্ড কার্জন এটা করলেন। এবং আমরা দেখেছি, আপনারা লক্ষ্য করে দেখুন যে আমাদের পশ্চিম বাংলা, সেই পশ্চিম বাংলার রাজধানী থাকলো কলকাতা এবং পূর্ব বাংলার রাজধানী হলো কিন্তু ঢাকা। তার অর্থ কি দাঁড়ালো, তার অর্থ এটা দাঁড়ালো যে আমাদের মুসলিমদের আর কোথায় যেতে হবে না, কলকাতা যেতে হবে না, এখন আমাদের রাজধানী ঢাকা, ঘরের মধ্যে ঢাকা। ফলে আমাদের পূর্ব বাংলা এটা কি হবে, উন্নত হবে, এগিয়ে যাবে। কিন্তু হিন্দুরা ঘোর বিরোধিতা করলো বঙ্গভঙ্গের, তারা এটা মানতেই পারছেন না। বেশি বিরোধিতা করলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বারে বারে বললেন বঙ্গমাতার অঙ্গচ্ছেদ হয়েছে, এই বাংলাকে ভাগ করা হয়েছে, বঙ্গমাতার অঙ্গচ্ছেদ হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, মুসলিমরাও কিন্তু প্রথমে বঙ্গভঙ্গের কি করেছে, মুসলিমরাও প্রথমে বঙ্গভঙ্গের বিরোধিতা করেছে। তারাও চাচ্ছিল না যে বাংলা ভাগ হয়ে যাক। কিন্তু সলিমুল্লাহর মতো কিছু মুসলিম ছিলেন যারা অনেকটা মডারেট ছিলেন, তারা সাধারণ মুসলিমদেরকে বোঝালেন যে না, বঙ্গভঙ্গ তো আমাদের মুসলমানদের জন্য ভালো, আমাদের রাজধানী হয়েছে ঢাকা, ফলে পূর্ব বাংলা কি হবে, উন্নত হবে। এবং এতে করেই দেখলাম পক্ষ বিপক্ষ সৃষ্টি হয়ে গেল। বঙ্গভঙ্গের পক্ষে চলে গেল কারা, আমরা দেখছি পক্ষে চলে গেলেন কিন্তু মুসলিমরা, আর বঙ্গভঙ্গের বিপক্ষে কারা অবস্থান নিলেন, বিপক্ষে অবস্থান নিলেন কিন্তু হিন্দুরা। তাহলে ব্রিটিশরা যেটা চেয়েছিল হিন্দু মুসলিমের মধ্যে একটা পার্টিশন সৃষ্টি করতে, একটা বিভাজন সৃষ্টি করতে, ব্রিটিশরা কিন্তু সেটা করতে পারলো। কিভাবে পারলো? বঙ্গভঙ্গ দ্বারা। তাহলে আমরা যদি একটি বিষয় মনে রাখি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একজন প্রশ্ন, স্যার 1905 সালের আগে তো মুসলিম অধ্যুষিত পূর্ব বাংলা তো অবহেলিত ছিল, এটা কি সত্য নয়? হ্যাঁ, অবশ্যই অবহেলিত ছিল, আমার কথাতেই তো সেটা ফুটে উঠেছে। একটু যদি কথা শুরুর দিকে মাথায় নিতে পারেন, আমি বলেছি রাজধানী যেহেতু কলকাতা ছিল, ফলে আমরা মুসলমানেরা যে কোনো কিছুর জন্য কলকাতা যেতাম, ফলে কলকাতা অগ্রসর ছিল, আমি তো সে কথাটাই বলেছি। আর পূর্ব বাংলা, হ্যাঁ এটা তো অনগ্রসর ছিল, সেটা কিন্তু আমি পরিষ্কার করেছি। এবং এটা থেকে কিন্তু আমি বুঝিয়েছি যে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করলেন তিনি প্রশাসনিক কারণ। আসলে একটা শাসকের মাথায় অনেক বিষয় থাকে, হ্যাঁ, সুবিধাও যেমন দিতে হবে, তেমনি হিন্দু মুসলিমকে পৃথকও করতে হবে, সেটাও তো একটা ফ্যাক্ট তাদের কাছে। কারণ ক্ষমতায় থাকতে চাইলে অনেক রুলস কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তো ব্রিটিশরা সেটাই করেছে। তাহলে হিন্দুরা কিন্তু বিপক্ষে ছিল, মুসলমানেরা বঙ্গভঙ্গের কোথায় ছিল, পক্ষে ছিল। খেলা কিন্তু জমে উঠেছে, তাই কি না? এটাই চেয়েছিল ইংরেজরা। এবং আমরা দেখেছি হিন্দুদের পাশে দাঁড়িয়েছিল এ সময় বৃহৎ একটি রাজনৈতিক দল, যে দলটি প্রতিষ্ঠা হয়েছিল 1885 সালে, যে দলটির নাম আমরা জানি সর্বভারতীয় কংগ্রেস। এই সর্বভারতীয় কংগ্রেস কিন্তু হিন্দুদের পক্ষে ছিল। তখন মুসলিমরা এতিম ছিলেন, তাদের কোনো রাজনৈতিক দল কিন্তু ছিল না। আর মুসলিমরা তখন এই বঞ্চনা থেকে তারা কি করলেন, 1906 সালে মুসলিমরা প্রতিষ্ঠা করলেন একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটির নাম মুসলিম লীগ। তাহলে হিন্দুদের হলো কংগ্রেস, মুসলমানদের হলো মুসলিম লীগ। খেলাটা কিন্তু আরো জমে উঠল। ইংরেজরা কিন্তু এমনটাই চেয়েছিল। মনে রাখবেন, বঙ্গভঙ্গের ফসল হচ্ছে মুসলিম লীগ, কারণ হিন্দুদের কংগ্রেস দলটা ছিল এবং কংগ্রেস কিন্তু হিন্দু মুসলিম সবাই করত কংগ্রেস। বাট বঙ্গভঙ্গের সময় যখন কংগ্রেস হিন্দুদের অবস্থান নিয়েছিল, তখন মুসলমানরা ঢাকায় গঠন করেছিল, 1906 সালে ঢাকাতে গঠন করেছিল মুসলিম লীগ। ওকে, তাহলে বঙ্গভঙ্গ হলো, হিন্দু মুসলিমের এই প্রথম বিভাজন সৃষ্টি হলো এই ভারতবর্ষে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার যে তথ্যটা আমরা জানব যে বঙ্গভঙ্গের ফলে হিন্দুরা উগ্র স্বদেশী আন্দোলন শুরু করে। আপনারা
প্রফুল্ল চাকির নাম শুনেছেন, ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের নাম শুনেছেন, যারা কিন্তু সশস্ত্র বিপ্লবী ছিলেন। তাদের উদ্দেশ্য ছিল যেখানে ইংরেজ ম্যাজিস্ট্রেট সেখানেই তারা বোম্বিং করবেন। হ্যাঁ, এই যে একটা ভীতি সৃষ্টি করেন, এই যে স্বদেশী আন্দোলন সৃষ্টি করে হিন্দুরা, যেটাকে উগ্র স্বদেশী আন্দোলন বলছি, এবং এই উগ্র স্বদেশী আন্দোলনের একটা পর্যায়ে 1911 সালে আমরা লক্ষ্য করে দেখি যে বঙ্গভঙ্গ রদ হয়ে যায়। বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ তিনি দিল্লি এসেছিলেন এবং ভারতীয়দের আতিথেয়তায় সন্তুষ্ট হয়ে ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ তিনি 1911 সালে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন। ওকে, আর সে সময় এই অঞ্চলের ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিন্স। তাহলে বঙ্গভঙ্গ রদের ঘোষণা, আমরা অনেকেই মনে করি কি বঙ্গভঙ্গ রদের ঘোষণা মনে হয় লর্ড হার্ডিন্স দিয়েছে। না বন্ধুরা, বঙ্গভঙ্গ রদের ঘোষণা দিয়েছে ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ, আর সে সময় ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিন্স। ক্লিয়ার? ভাইসরয় সে সময় ছিলেন লর্ড হার্ডিন্স। ওকে, তাহলে বঙ্গভঙ্গ রদ হয়ে গেল। বঙ্গভঙ্গ রদ হলে কি হয়, এ বাংলা কিন্তু আবার একত্র হয়ে যায়। বাংলা একত্র হয়, কিন্তু একটা আয়নার কাঁচ ফাটলে সে কাঁচকে যেমন জোড়া লাগালেও দাগ থেকে যায়, অনুরূপভাবে হিন্দু মুসলিম সম্পর্ক হয়তোবা ঠিক হলেও এই যে ফাটলটা ধরেছে সেভাবে কিন্তু আর কি হবে না, ঠিক হবে না। ঠিক আছে, তাহলে সুপ্রিয়, হ্যাঁ, ক্লাসটা রেকর্ডেড থাকবে। ঠিক আছে, ক্লাসটা অবশ্যই রেকর্ডেড থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটাই বুঝতে পারলাম যে ভারতবর্ষে হিন্দু মুসলিমদের সম্পর্ক নষ্ট করা হয়েছে কিন্তু বঙ্গভঙ্গ দ্বারা। 1905 সালে লর্ড কার্জন করেছিলেন, যদিও বঙ্গভঙ্গ রদ হয়ে যায় 1911 সালে, কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি রাজা পঞ্চম জর্জ রদের ঘোষণা দিয়েছিলেন এবং সে সময় ভাইসরয় ছিলেন কিন্তু লর্ড হার্ডিন্স। ওকে, আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে হিন্দু মুসলিম সম্পর্কটা কি হয়েছে, নষ্ট হয়েছে, এই সম্পর্কটা জোড়া লাগানোর চেষ্টা করা হয়েছিল। তো যারা লাইভে যুক্ত আছেন, প্রায় 625 জন লাইভে যুক্ত আছেন, তারা একটি বিষয় আমাকে একটু জানাবেন। সে বিষয়টি হচ্ছে যে আমাদের ভারতীয় কংগ্রেস, সর্বভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? একটু আগে আমি সালটা মেনশন করেছি আপনাদেরকে। সর্বভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানান। ওকে মেহেদি, আমি অবশ্যই পিডিএফ দিব। আমি একটি প্রশ্ন করেছি আপনাদের কাছে যে আমাদের সর্বভারতীয় যে কংগ্রেস দলটা, সেই সর্বভারতীয় কংগ্রেস দলটা প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? প্লিজ এটা একটু কমেন্ট করবেন আমাকে। এখন পর্যন্ত একটা কমেন্ট এসেছে, আশরাফুল আলম, তিনি লিখেছেন 1885। আচ্ছা, কল্পনা আক্তার, দীপু আহমেদ, মিজানুল হক, মিতা আফরিন আশা, এমডি আল আমিন, খাদিজা আক্তার, লিজা আক্তার, এখানে কয়েকটা নাম কমন পড়লো যারা আমার স্টুডেন্ট, মিজানুল, মিতা, হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি একটি প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম যে আমাদের সর্বভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছে কত সালে? আপনারা লিখেছেন 1885 সালে। ডান। তাহলে হিন্দু মুসলিম সম্পর্ক জোড়া লাগানোর জন্য 1916 সালে একটি ঘটনা ঘটেছিল, আমরা দেখে থাকি লখনৌ চুক্তি। 1916 সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যেটাকে বলা হয়ে থাকে লখনৌ চুক্তি। ভারতের লখনৌ শহরে কংগ্রেস নেতারা এবং মুসলিম লীগ নেতারা তারা সমবেত হয়েছিলেন এবং তারা সমবেত হয়ে তারা একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছিলেন যেটাকে বলা হচ্ছে লখনৌ চুক্তি। অর্থাৎ হিন্দু মুসলিমদের সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা হয়েছে লখনৌ চুক্তি দ্বারা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখেছি যে 1918 সাল থেকে আবারও কিন্তু ভারতবর্ষ উত্তাল হয়ে যায়। কেন 1918 সাল থেকে ভারতবর্ষ আবার উত্তাল হয়ে যায়? কারণ এ সময় ইংরেজরা একটি আইন পাশ করেছিল, যে আইনটাকে বলা হতো রাওলাট আইন, যে আইনকে বলা হয়ে থাকে রাওলাট আইন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে কখনো প্রশ্ন হলেও হতে পারে। ইংরেজরা রাওলাট আইন পাশ করেছিল কত সালে? 1918 সালে।
এই আইনের মূল বক্তব্যটা হচ্ছে, অসুবিধা হচ্ছে নির্বিচারে কাউকে জেল দেবে ব্রিটিশরা, বা তাকে নির্বাসনে কি করবে, পাঠিয়ে দেবে, কোনো বিচার হবে না। তাকে যদি মনে হয় দোষী, কোনো বিচার ছাড়া তাকে নির্বাসন দিয়ে দেবে বা জেল দিয়ে দেবে। আরেকটা বলা হয় সংবাদপত্রের কণ্ঠরোধ করেছিল ব্রিটিশরা, অর্থাৎ যে কোনো কিছু লিখতে অবশ্যই ইংরেজ সরকারের কি লাগতো, পারমিশন লাগতো। তাহলে একে সংবাদপত্রের কণ্ঠরোধ যেমন করেছিল ব্রিটিশরা, তেমনি নির্বিচারে কাউকে জেল জরিমানা দেবে। কোন আইন দ্বারা? এই রাওলাট আইন দ্বারা। ফলে কি হয়েছিল জানেন? ভারতীয়দের চরম অসন্তোষ দেখা দিয়েছিল এই রাওলাট আইনের বিরুদ্ধে। এবং আমরা দেখেছি এই রাওলাট আইনের প্রতিবাদে পাঞ্জাবে মানুষ সমবেত হয়েছিল, সেখানে ইংরেজ পুলিশ গুলি চালিয়েছিল, সেখানে হতাহতের ঘটনা ঘটেছিল। পাঞ্জাবের পরে আমরা দেখেছি অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে মানুষ সমবেত হয়েছিল, বিক্ষোভ করেছিল, সেখানেও ইংরেজ পুলিশ ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছিল। এবং আপনারা সবাই জানেন হয়তো যে এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নাইট উপাধি কি করে দিয়েছিলেন, ত্যাগ করে দিয়েছিলেন। তাহলে পাঞ্জাবের হত্যাকাণ্ড আর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড দুটাই কিন্তু এই রাওলাট আইনের সাথেই জড়িত ছিল। এটা আমরা ক্লিয়ার হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভারত অশান্ত হয়ে যাওয়ার পরে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে 1919 সালে মুসলমানেরা আরেকটি আন্দোলন শুরু করে, যে আন্দোলনকে বলা হয় খিলাফত আন্দোলন। যে আন্দোলনকে বলা হয় খিলাফত আন্দোলন, এটাও কিন্তু ইংরেজদের বিরুদ্ধে খিলাফত আন্দোলন হয়েছিল। এখন আপনারা বলতে পারেন যে খিলাফত আন্দোলনটা কি, বা সেখানে আসলে কি হলো। আমি সারাংশটা যেটা বলতে চাই, হিন্দু মুসলিমের খুব ভালো সম্পর্ক ছিল এই ভারতে, একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে চলতো, ঠিক আছে। হিন্দুরা একটু বেশি অগ্রসর ছিল, কারণ ব্রিটিশরা আসার পরে তারা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করেছিল, কিন্তু মুসলিমরা কিছু কুসংস্কারের কারণে পাশ্চাত্য শিক্ষা তারা গ্রহণ করেনি। ফলে খুব স্বভাবত হিন্দুদের চেয়ে মুসলিমরা কিন্তু পশ্চাৎপদ ছিল। তারপরেও তারা ভাই ভাই একে অপরে মিলেমিশে ছিল। যেটা সহ্য হয়নি ইংরেজদের, তারা কি করেছে, বঙ্গভঙ্গ করেছে, তারা বাংলাকে ভাগ করেছে, হিন্দু মুসলিম সম্পর্কের ফাটল ধরিয়েছে। কিন্তু বঙ্গভঙ্গ টিকানো যায়নি। 1911 সালে আবার দুটো বাংলা এক হয়েছিল, কিন্তু হিন্দু মুসলিম সম্পর্ক সেভাবে জোড়া লাগেনি। হ্যাঁ, লাগানোর চেষ্টা করা হয়েছিল। আমরা দেখেছি, আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, সেটি হচ্ছে যে 1916 সালে লখনৌ চুক্তি হয়েছিল হিন্দু মুসলিমদের মধ্যে, হ্যাঁ, কংগ্রেস মুসলিম লীগ নেতাদের মধ্যে, যাতে তাদের সম্পর্ক পুনঃস্থাপিত হয়। তারপরে বলেছি 1918 সাল থেকে ভারত উত্তপ্ত হয়ে গেল রাওলাট আইনের কারণে। আমরা দেখেছি পাঞ্জাবে মানুষ মেরেছে, আমরা দেখেছি জালিয়ানওয়ালাবাগে মানুষ হত্যা করা হয়েছে, এবং যার প্রতিবাদে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিল। 1919 সালে আমরা দেখলাম মুসলমানেরা একটা আন্দোলন শুরু করলেন, যেটাকে বলা হয় খিলাফত আন্দোলন ইংরেজদের বিরুদ্ধে। বিষয়টা কি ছিল? প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, আমরা সবাই এটা সাল জানি, 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ। আর সেই প্রথম যুদ্ধের দুটো পক্ষ ছিল, অক্ষ এবং মিত্র। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অক্ষ পক্ষে ছিল কিন্তু জার্মানি, অক্ষ পক্ষের নেতা বা লিডার ছিল জার্মানি, আর এই জার্মানির পক্ষ অবলম্বন করেছিল ওসমানীয় সাম্রাজ্য। এটাকে আমরা বলি ওসমানীয় সাম্রাজ্য, ব্রিটিশরা বলে অটোম্যান বা অটোম্যানীয় সাম্রাজ্য। সো যেটাই অটোম্যানীয় সাম্রাজ্য সেটাই ওসমানীয় সাম্রাজ্য। বিশাল একটা এরিয়া ছিল ওসমানীয় সাম্রাজ্যের। আজকে ইসরায়েল, আজকে ফিলিস্তিন, আজকে তুর্কি মানে তুরস্ক, এগুলো সব মিলেই কিন্তু বৃহৎ একটা ওসমানীয় সাম্রাজ্য ছিল। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই ওসমানীয় সাম্রাজ্য এই জার্মানির পক্ষ অবলম্বন করেছিল, ঠিক আছে। এই ওসমানীয় সাম্রাজ্য জার্মানির পক্ষ অবলম্বন করেছিল, কিন্তু আপনারা জানেন অক্ষ শক্তি এরা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হয়। পরাজিত হলে মিত্র শক্তির ইংল্যান্ড এবং ফ্রান্স তাদের দৃষ্টি পড়ে এই ওসমানীয় সাম্রাজ্যের দিকে, যে তারা ওসমানীয় সাম্রাজ্যকে ভাগ বাটোয়ারা করে তারা দখল করে নেবে বা নিয়ে নেবে। কিন্তু ওসমানীয় সাম্রাজ্যের প্রধানকে বলা হতো খলিফা। কি বলা হতো? খলিফা।
আর এই খলিফা পদ আমাদের কাছে কিন্তু অত্যন্ত সম্মানের, কারণ আপনারা দেখেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মৃত্যুর পূর্বে কিন্তু খোলাফায়ে রাশিদিনের 4 জন খলিফা নিযুক্ত করে গিয়েছিলেন, আমরা জানি। ফলে খলিফা পদ বা খলিফা নামটা আমাদের কাছে অত্যন্ত সম্মানের। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ওসমানীয় সাম্রাজ্যের প্রধানকে বলা হতো খলিফা, যেহেতু ওসমানীয় সাম্রাজ্যকে ভেঙে ফেলবে ইংরেজরা, আর ওসমানীয় সাম্রাজ্যকে ভাঙলে খলিফাও তো হয়তো আর থাকবে না, তারও অমর্যাদা করা হয়। তখন আমরা ভারতীয় মুসলমানেরা ইংরেজদের বিরুদ্ধে খিলাফত আন্দোলন শুরু করি। আমরা ভারতীয় মুসলমানেরা ইংরেজদের বোঝাই যে দেখো, যুদ্ধে তোমাকে আমরা সহায়তা করেছি, কিন্তু দয়া করে সরকার তুমি এই খলিফা পদকে কি করো না, নষ্ট করো না, খলিফার কোনো অমর্যাদা করো না, আমাদের সমর্থন তোমাদের প্রতি থাকবে, কিন্তু খলিফার যেন কোনো অমর্যাদা না হয়। সো আমাদের ওসমানীয় সাম্রাজ্যের খলিফার খিলাফত রক্ষার্থে ভারতীয় মুসলমানেরা যে আন্দোলন করে সেটাকে বলা হয় খিলাফত আন্দোলন। খিলাফত আন্দোলন দুজন নেতার নাম পাওয়া যায়, আপন দুই সহোদর ভাই, একজন মাওলানা মোহাম্মদ আলী আর একজন মাওলানা শওকত আলী। মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, এই দুই ভাই কিন্তু খিলাফত আন্দোলনে কি করেছেন, নেতৃত্ব দিয়েছিলেন। এবং এই খিলাফত আন্দোলনের প্রতি এক ধরনের সমর্থন ছিল কিন্তু হিন্দুদের। তার মানে হিন্দুরা কিন্তু খিলাফত আন্দোলনের যে বিরোধিতা করবে এমনটা নয়। তাহলে তোমরা বা আপনারা সবাই লিখে রাখবেন যে 1919 সালে কি হয়েছে, খিলাফত আন্দোলন হয়েছে। আমরা দেখেছি ওসমানীয় সাম্রাজ্যের খলিফার খিলাফত রক্ষার্থে ভারতীয় মুসলমানেরা এই আন্দোলন করেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খিলাফত আন্দোলনের পাশাপাশি কিন্তু আরেকটি আন্দোলন করেছে ভারতীয়রা, যেটাকে বলা হয় অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন, এবং এই অসহযোগ আন্দোলন করেছেন মহাত্মা গান্ধী। এই যে অমৃতসরে যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, ব্রিটিশরা যে হত্যাকাণ্ড ঘটিয়েছিল ভারতীয়দের উপরে, তার প্রতিবাদে অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন কিন্তু আমাদের মহাত্মা গান্ধী। এবং এই অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল 1920 সালে, অর্থাৎ ইংরেজদের কোনো সহায়তা করা হবে না। এবং এই অসহযোগ আন্দোলনের প্রতি এক ধরনের সমর্থন ছিল কিন্তু মুসলমানদের। তাহলে ইংরেজরা যতই আলাদা করার চেষ্টা করুক না কেন হিন্দু মুসলিমদের, কিন্তু দিন শেষে কেন যেন হিন্দু মুসলিম আবার একই জায়গায় এসে দাঁড়ায়, কি যেন একটা ঐক্য তাদের মধ্যে কাজ করে। তাহলে দেখেন, খিলাফত আন্দোলনে হিন্দুদের এক ধরনের সমর্থন ছিল। আমরা দেখেছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে আমাদের অসহযোগ আন্দোলনে কিন্তু আবার মুসলমানদের এক ধরনের কি ছিল, সমর্থন ছিল। তখন ইংরেজরা এটাই ভেবেছে, বাপ রে বাপ, কি এরা ভারতীয়রা, এত কষ্ট করে এদের আলাদা করলাম, কিন্তু প্রকৃত অর্থে এদের আলাদা করতে পারছি না। তো ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছি যে আমরা ভারতে কিভাবে হিন্দু মুসলিম সম্পর্কটা নষ্ট হয়েছে সেটা কিন্তু আমরা দেখার চেষ্টা করলাম। এখন একটি বিষয় আমরা মাথায় রাখব, এই ভারতের ভবিষ্যৎ সংবিধান কি হবে, ভারতের শাসনতন্ত্র কেমন হবে, সেটার জন্য একটি রিপোর্ট চেয়ে পাঠানো হলো। হ্যাঁ, তো রিপোর্টের আগে একটা কথা বলি, মুসলমানেরা খালি একটা দাবি করত, ইংরেজ সরকারের কাছে মুসলিমদের জাস্ট একটা দাবি ছিল। সে দাবিটা হলো যে যেদিন ভারতে পার্লামেন্ট গঠন হবে, সে পার্লামেন্টে যেন আমাদের জন্য কিছু সংরক্ষিত আসন থাকে, আর 2 নাম্বার যে মুসলমানদের জন্য বা মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোর জন্য যেন পৃথক নির্বাচন করা হয়। তাহলে মুসলিমদের দাবি খুব সীমিত। তারা বলেছিল যে কেন্দ্রীয় যে পার্লামেন্ট অর্থাৎ সরকারের গঠন হবে বা যে পার্লামেন্ট হবে ভারতে, ইংরেজরা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে পার্লামেন্ট দেবে, সে পার্লামেন্টে যেন মুসলিমদের জন্য সংরক্ষিত কিছু আসন থাকে আর হিন্দু মুসলিমদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা করা হয়। জাস্ট এটুক দাবি কিন্তু মুসলিমদের এখন আছে। মুসলিমরা ভারতে থাকবে না, ভারতীয়দের সাথে থাকবে না, হিন্দুদের সাথে থাকবে না, এ ধরনের কোনো চিন্তা কিন্তু মুসলিমদের নেই। শুধু তারা বলেছে যে কেন্দ্রীয় পার্লামেন্টে 3/1 সংরক্ষিত আসন যেন আমাদের থাকে আর হিন্দু মুসলিমদের জন্য যেন অঞ্চল বেসিস আলাদা নির্বাচন হয়, এটুক দাবি। তো ইংরেজরা 1928 সালে কি করে,
তৎকালীন কংগ্রেসের সভাপতি ছিলেন মতিলাল নেহেরু। কি নাম বলছি? মতিলাল নেহেরু। এই মতিলাল নেহেরুকে ব্রিটিশরা দায়িত্ব দেন যে ভারতের ভবিষ্যৎ শাসনতন্ত্র বা সংবিধান কেমন হবে তার একটা খসড়া আপনি আমাদেরকে দেন। কারণ মতিলাল নেহেরু খুব জাদ্রেলি মানুষ ছিলেন, তিনি অক্সফোর্ডে লেখাপড়া করেছেন, তিনি কিন্তু ব্যারিস্টার ছিলেন এবং খুব ধনাঢ্য জমিদার মানুষ ছিলেন মতিলাল নেহেরু। তিনি ভারতের ভবিষ্যৎ সংবিধান মানে শাসনতন্ত্র কেমন হবে তার একটা রিপোর্ট পেশ করেন 1928 সালে, যেটাকে বলা হয় নেহেরু রিপোর্ট। এই নেহেরু রিপোর্টে গিয়ে ঝামেলা পেকে যায়। এখন বলবেন কিরকম ঝামেলা পাকে? এই মতিলাল নেহেরু ডাইরেক্ট ওই যে কেন্দ্রীয় আইনসভাতে পার্লামেন্টে মুসলমানদের সংরক্ষিত আসনের বিরোধিতা করেন এবং এই মতিলাল নেহেরু তিনি আরেকটা ওই যে মুসলিমরা যে পৃথক নির্বাচন করবে তারও ডাইরেক্ট বিরোধিতা করেন। তাহলে খুব স্বভাবত একটি বিষয় আমরা মাথায় রাখবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, যে মুসলমানদের কষ্ট লাগলো না? তারা তো একটা বারও বলেনি তারা ভারতে থাকবে না, তারা একটা বারও কিন্তু বলেনি যে তারা হিন্দুদের সাথে থাকবে না। তারা মুসলমানেরা অল্প একটু দাবি করেছিল, তারা বলেছিল যে আমাদের জন্য যেন একটু সংরক্ষিত আসন থাকে আর আমাদের জন্য পৃথক নির্বাচন হয়, হিন্দুদের অঞ্চলে দাঁড়াবে, মুসলিম অধ্যুষিত অঞ্চলে মুসলিমরা দাঁড়াবে, এটাই তারা চেয়েছিল। কিন্তু এই মতিলাল নেহেরু তার নেহেরু রিপোর্টে এটার বিরোধিতা করেছে, ফলে এটা কিন্তু মানতে পারলো না। খুব কষ্ট লাগলো এটা মুসলমানদের জন্য। খুব কি দাবি করেছি আমরা? এর প্রতিবাদ স্বরূপ আমরা দেখেছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা 1929 সালে মুসলিম লীগ নেতা কায়েদে আজম বলা হয় যার উপাধি জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ, মুসলিম লীগ নেতা জিন্নাহ, তিনি 14 দফা দাবি উত্থাপন করেছিলেন। ইতিহাসে 14 দফা অনেকের আছে, কিন্তু 1929 সালের 14 দফাটা দিয়েছিলেন কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি মুসলিম লীগ নেতা ছিলেন। আর আমরা দেখেছি এই নেহেরু রিপোর্টের প্রতিবাদে জিন্নাহ কি দিলেন? 14 দফা উত্থাপন করলেন। তাহলে এখন যে বিষয়টা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, এখনো কিন্তু মুসলমানেরা যে থাকবে না ভারতে, তারা হিন্দুদের সাথে থাকবে না, এটা কিন্তু মুসলমানেরা এখনো বলেনি। তারা জাস্ট নেহেরুর কি করছে? মতিলাল নেহেরুর কথার প্রতিবাদ করেছে। ঝামেলা পেকে গেল, অ্যাকুরেট সালটা বলা মুশকিল, 1930-এর দশকে। 1930-এর দশকে একটি ঝামেলা পেকে গেল। সে ঝামেলাটা কি জানেন? সে ঝামেলাটা হচ্ছে আমাদের একজন দার্শনিক ছিলেন এবং তিনি কবিও বটে, কবি এবং দার্শনিক আল্লামা ইকবাল। একজন কবি এবং দার্শনিক আল্লামা ইকবাল। মনে রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে কবি এবং দার্শনিক আল্লামা ইকবাল তিনি 1930-এর দশকে একটা কথা বলে বসলেন। তার কথাটা আপনারা কোট করে রাখবেন। এই আল্লামা ইকবাল বললেন যে মুসলিমদের জন্য আলাদা ভূমি দরকার। এই তো খেলার সূত্রপাত। এতদিনও কিন্তু মুসলমানদের মাথায় আসেনি যে আলাদা রাষ্ট্র আমার প্রয়োজন, কিন্তু এবার মুসলমানদের মাথায় চলে এসেছে যে আলাদা কি প্রয়োজন? রাষ্ট্র প্রয়োজন। আর এ তত্ত্বটা মাথায় তুলে দিয়েছেন এই যে কবি এবং দার্শনিক আল্লামা ইকবাল। খুব স্বভাবত হবেই, কেউ না কেউ তো এগিয়ে আসবে, তাই কি না? যেখানে মুসলমানদের কোনো দাবি মানা হচ্ছে না সেখানে কোনো কথা তো হতেই পারে না। ফলে আল্লামা ইকবাল বলেছেন আলাদা ভূমি দরকার। এই তত্ত্বকে ক্যাচ করে নিলেন কে? এই তত্ত্বকে ক্যাচ করে নিলেন মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ। তাহলে বুঝলেন যে পাকিস্তান যে গঠন হবে, ভবিষ্যতে ভারত ভেঙে পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হবে, এই পাকিস্তান রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা তাহলে কে? আল্লামা ইকবাল। একদম লিখে রাখবেন, পাকিস্তান রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা হচ্ছেন আল্লামা ইকবাল। তিনি প্রথম মাথা দিয়ে বের করেছেন মুসলমানদের জন্য আলাদা ভূমি প্রয়োজন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা লাইভে যুক্ত আছেন, ক্লাসটা কেমন লাগছে, বুঝতে পারছেন কিনা প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আমি এতটুকু বলবো, আমি এটাই আপনাদেরকে ঘোষণা দিতে চাই যে 20টা কেন, যতগুলো ক্লাস লাগে
আমাদের রিয়াদ স্যার, শ্রাবণ স্যার যতগুলো ক্লাস নেন, আমিও তাদের সাথে তাল মিলিয়ে আপনাদের পাশে থেকে ক্লাস নিব, আপনাদেরকে শিখাবো। হ্যাঁ, কারণ এখন প্রশ্নের প্যাটার্ন অনেক পরিবর্তনশীল, বিভিন্নভাবে প্রশ্ন হয়, আমাদের জানতে হবে। তো ক্লাসটা কেমন লাগছে একটু দয়া করে আমাকে জানাবেন। রেজওয়ানুল হক লিখেছেন সুপার ক্লাসটা, ধন্যবাদ। রকি আহমেদ লিখেছে অনেক সুন্দর লাগছে ক্লাস লাগবে, ধন্যবাদ। সুরাই আক্তার ধন্যবাদ। রুহুল আমিন সবুজ ধন্যবাদ। জাহাঙ্গীর আলম, শাহাবুদ্দিন অসংখ্য ধন্যবাদ। মিতা আফরিন আশা আমার খুব ফেভারিট একজন স্টুডেন্ট, ধন্যবাদ, তুমি কমেন্ট করেছো। মিজানুল হক আরেকজন ফেভারিট স্টুডেন্ট, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা আপনারা আমাকে কমেন্ট করেছো, আচ্ছা ধন্যবাদ। ওকে ফাইন, আর কমেন্ট করতে হবে না, এখন সবাই আবার আপনারা কি করেন, ক্লাসে ফিরে আসেন, ঠিক আছে। ধন্যবাদ হাবিবুল্লাহকে, জিকে সেরা ক্লাসটি করছি। ওকে, অসংখ্য ধন্যবাদ, আর কমেন্ট করতে হবে না। আসুন তাহলে এখন দেখেন, আল্লামা ইকবাল মাথার মধ্যে কিন্তু একদম গেঁথে দিয়েছে যে কি করতে হবে, মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র প্রয়োজন। সো পাকিস্তান রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারলাম। স্বপ্নদ্রষ্টা হচ্ছেন আমাদের আল্লামা ইকবাল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1940 সালে লাহোরে একটি সম্মেলন বসে গেল, মুসলিম লীগের একটি সম্মেলন। আপনারা মনে রাখবেন, সে সম্মেলনে আমরা দেখেছি 1940 সালের 22 মার্চ, 1940 সালের 22 মার্চ জিন্না, মুসলিম লীগ নেতা জিন্না, তিনি দ্বিজাতি তত্ত্ব উপস্থাপন করলেন, যেটাকে ইংলিশে বলে টু নেশন থিওরি। জিন্না দ্বিজাতি তত্ত্ব দিয়ে পরিষ্কারভাবে বোঝাতে চেষ্টা করলেন, বা পরিষ্কারভাবে তিনি বুঝালেন যে মুসলমানেরা এক জাতি, হিন্দুরা আরেক জাতি, সো আলাদা জাতির জন্য আলাদা রাষ্ট্র প্রয়োজন। দ্বিজাতি তত্ত্ব 1940 সালের 22 মার্চ উপস্থাপন করলেন লাহোরে মোহাম্মদ আলী জিন্না। ঠিক তার অনেকে কনফিউশন হতে পারে যে আমি তো জানি দ্বিজাতি তত্ত্ব 1939, ওগুলো ইন্টারমিডিয়েটের অনেক বইতে লেখা থাকে, কিন্তু উচ্চ পর্যায়ের ইতিহাস বই যখন আপনারা পড়বেন, প্রকৃত সাল হচ্ছে দ্বিজাতি তত্ত্ব 1940 সালে 22 মার্চ জিন্না কি করেছিলেন, উত্থাপন করেছিলেন। এবং ঠিক তার পরের দিন 23 মার্চ, আমাদের মনে রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঠিক তার পরের দিন 23 মার্চ আমাদের আরেকজন মুসলিম লীগ নেতা, তিনি ছিলেন এ কে ফজলুল হক, যাকে আমরা বলে থাকি শেরি বাংলা এ কে ফজলুল হক। ফজলুল হক সাহেব, একটা কথা কি, শেরে বাংলা এ কে ফজলুল হক বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, শেখ মুজিবুর রহমান বলেন, ওনারা সবাই কিন্তু প্রথম জীবনে মুসলিম লীগের রাজনীতি করত, কারণ মুসলমান মানেই মুসলিম লীগ, ঠিক আছে, এনারা সবাই মুসলিম লীগের রাজনীতি করেছেন। তো 23 মার্চ শেরে বাংলা এ কে ফজলুল হক তিনি আরেকটি তত্ত্ব দিলেন, যেটাকে বলা হয় লাহোর প্রস্তাব, যেটাকে কি বলা হয়, লাহোর প্রস্তাব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন 22 মার্চ কিন্তু জিন্না দিয়েছেন দ্বিজাতি তত্ত্ব টু নেশন থিওরি, এবং 23 মার্চ ওই সম্মেলনে ফজলুল হক উত্থাপন করেছেন লাহোর প্রস্তাব। এবং লাহোর প্রস্তাবের সারাংশটা এরকম যে এই ভারত ভূমির যে সমস্ত জায়গাগুলোতে সংখ্যাগরিষ্ঠভাবে মুসলমানেরা রয়েছে, সে সমস্ত জায়গাগুলোতে একাধিক মুসলিম রাষ্ট্র গড়ে উঠবে। অর্থাৎ ভারতের যেখানেই সংখ্যাগরিষ্ঠভাবে মুসলমানেরা আছে, সেখানে কি হবে, একাধিক মুসলিম রাষ্ট্র গড়ে উঠবে। তাহলে যেখানে জিন্না সাহেব একটা মুসলিম রাষ্ট্রের স্বপ্ন দেখছেন, আল্লামা ইকবালের সেই তত্ত্বকে তিনি বাস্তবায়ন করতে চাচ্ছেন, কিন্তু এখানে আমাদের ফজলুল হক সাহেব তিনি কিন্তু আরো এক ধাপ এগিয়ে তিনি বললেন, ভারতে যেখানে মুসলিম বেশি সেখানেই একাধিক মুসলিম রাষ্ট্র গড়ে উঠবে, ঠিক আছে, যেখানে মুসলিম রাষ্ট্র বেশি, মুসলিম সংখ্যা গরিষ্ঠ রয়েছে জনসংখ্যায়, সেখানে একাধিক মুসলিম রাষ্ট্র গড়ে উঠবে। এটা শেরে বাংলা এ কে ফজলুল হক
বললেন। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি এখন যে মুসলমানেরা আর ভারতে থাকতে চাচ্ছে না, তারা ভারত থেকে বেরিয়ে যেতে চাচ্ছে, মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র চাচ্ছে। সব ঠিক আছে, কিন্তু একটা কথা তো মাথায় রাখতে হবে, ভারতকে তো আগে স্বাধীন করতে হবে, ইংরেজদেরকে তো বিতাড়িত করতে হবে, তারপরে থাকবো কি থাকবো না সেটা তো পরের ইস্যুস। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা খুব ভালো করে জানেন যে এ সময় কিন্তু রণাঙ্গনে চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। খুব ব্যস্ত ছিল ইংরেজরা, বিশেষ করে জার্মান আক্রমণ প্রতিহত করতে। আমরা সবাই জানি যে 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত চলেছে ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংরেজরা ব্যস্ত, এদিকে ভারতে মুসলমানেরা ব্যস্ত, তারা ভারতে থাকবে না, তারা আলাদা রাষ্ট্র চায়। আর এর মধ্যে মহাত্মা গান্ধী 1942 সালে শুরু করলেন ভারত ছাড় আন্দোলন, অর্থাৎ ভারতে থাকতে হবে না। তবে গান্ধীজির ভারত ছাড় আন্দোলন কিন্তু মুসলমানদের বিপক্ষে নয়, ইংরেজদের বিরুদ্ধে তিনি শুরু করেছিলেন ভারত ছাড় আন্দোলন। গান্ধীও বটে বাবা, এমনি ইংরেজরা বিপদে, রণাঙ্গনে জার্মানির সাথে যুদ্ধ নিয়ে ব্যস্ত, গান্ধীজির কি এটা উচিত হয়েছে সে সময় আবার ভারত ছাড়া করে দেবে ইংরেজদের? তো উচিত অনুচিত পরের কথা, বড় কথা হচ্ছে ভারত ছাড়া আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী। তাহলে আমি আবারও বলছি, মুসলিম আমরা রাষ্ট্র চাচ্ছি, কিন্তু সবার আগে তো ভারতকে কি করতে হবে? স্বাধীন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা বিষয়কে এবার লক্ষ্য করব, সেটি হচ্ছে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু শেষ হয়, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে আমরা দেখেছি জাতিসংঘের কি হয়, জন্ম হয়। পৃথিবীর সবচেয়ে বড় সংস্থা ইউনাইটেড নেশন, বৃহৎ একটি সংগঠন জাতিসংঘ আত্মপ্রকাশ করে 1945 সালে। এবং আমরা এটাও লক্ষ্য করে দেখি যে ইংরেজদের পালা কিন্তু এখন শেষ হতে থাকে, কারণ এই বিশ্বযুদ্ধ পরবর্তী জাতিসংঘের জন্ম এবং ইংরেজ যে উপনিবেশগুলো ছিল গোটা পৃথিবীব্যাপী, সেগুলো কিন্তু স্বাধীনতার প্রক্রিয়া শুরু হয়ে যায়। এবং আমরা লক্ষ্য করে দেখি এই সময় একটি অঘটন ঘটে। অঘটনটি হলো 1946 সালে। তখন শেরে বাংলা একে ফজলুল হক আর মুসলিম লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন না। শেরে বাংলা একে ফজলুল হক তখন আর মুসলিম লীগের রাজনীতি থেকে ইনঅ্যাক্টিভ হয়ে পড়েছিলেন, এবং 1946 সালে মুসলিম লীগ নেতা জিন্নাহ তিনি লাহোর প্রস্তাবকে সংশোধন করেন, যে প্রস্তাবে একাধিক মুসলিম রাষ্ট্র গঠনের কথা বলা ছিল লাহোর প্রস্তাবে, যেটা আপনারা দেখেছেন। সেই প্রস্তাবকে সংশোধন করেন মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি বলেন প্রিন্টিং মিস্টেক হয়েছিল সে বক্তব্যে, স্টেটস না স্টেট, অর্থাৎ বহু বচন না এক বচন, স্টেটস নয়। তাহলে জিন্নাহ কি করলেন? এই স্টেটস কথাটি কেটে দিয়ে জাস্ট স্টেট করলেন। এই স্টেটস কথাটি কেটে দিয়ে জাস্ট কি করলেন? স্টেট করলেন। মনে রাখতে হবে একটি কথা, সে কথাটি হলো স্টেটস এর পরিবর্তে স্টেট হলো। হ্যাঁ, এটা লাহোর প্রস্তাব সংশোধন করলেন জিন্নাহ 1946 সালে। হয়তো শেরে বাংলা যদি অ্যাক্টিভ থাকতেন তখন রাজনীতিতে, হয়তোবা তিনি এটার কি করতেন? তিনি এটার প্রতিবাদ করতেন। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওই যুগে তো ফেসবুক মিডিয়া এরকম ছিল না, টেলিভিশন ছিল না ঘরে ঘরে, যে কোনো কিছু কিন্তু আমরা সহজে জানতে পারবো। তাহলে আমরা কিন্তু জিনিসটা ভালো লাগলো না, জিন্নাহ সাহেব কিন্তু কাজটা ঠিক করলেন না। তিনি একাধিক রাষ্ট্রের পরিবর্তে স্টেটস কথাটা কেটে তিনি বললেন ওটা প্রিন্টিং মিস্টেক ছিল, স্টেট হবে। ঠিক আছে, তাহলে জিন্নাহ কিন্তু নাটের গুরু, তিনি কিন্তু একটা ঝামেলা পাকিয়ে ফেললেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর মধ্যে আরেকটি ঘটনা ঘটেছিল। এই 1946 সালে বাংলার দুজন নেতা, একজন হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং আরেকজন আমাদের ওই যে নেতাজি বলা হয় সুভাষচন্দ্র বসু, ওনার ছোট ভাইয়ের নাম শরৎচন্দ্র বসু। এই শরৎ বসু এবং আমাদের হোসেন শহীদ সোহরাওয়ার্দী তারা একটি অখণ্ড বাংলা রাষ্ট্র গঠনের কি করেছিলেন? উদ্যোগ নিয়েছিলেন। তাহলে দেখেন, মুসলমানরা যেখানে আলাদা রাষ্ট্র চাচ্ছে, মুসলিমদের জন্য রাষ্ট্র চাচ্ছে, এখানে আবার বাংলার দুজন নেতা তারা উদ্যোগ নিলেন যে যেখানে যায় যা করে করুক, বিষয় না, আমরা বাংলা যে রাষ্ট্র আছি, অর্থাৎ আজকের বাংলাদেশ, আজকের ভারতের পশ্চিমবঙ্গ, এটা মিলে একটা বাংলা রাষ্ট্র হবে।
ঠিক আছে, কিন্তু কংগ্রেস নেতারা এবং মুসলিম লীগ নেতারা এটা চরম বিরোধিতা করেছে, হতেই পারে না, হবে না। তাহলে সোহরাওয়ার্দী এবং শরৎ বসুর উদ্যোগটা কিন্তু এটা কি হয়েছে, এটা কিন্তু আচ্ছা এটা কি হয়েছে, হ্যাঁ এটা কিন্তু ফল পায়নি। কাদের কারণে ফল পায়নি? মুসলিম লীগ এবং কংগ্রেস নেতাদের কারণে এটা ফল পায়নি। এবার কি হলো দেখি আসেন। 1947 সাল, 1947 সালের জুলাই মাসে আমরা লক্ষ্য করে দেখলাম লর্ড মাউন্টব্যাটেনকে ভাইসরয় করে পাঠালো ইংরেজ সরকার। লর্ড মাউন্টব্যাটেন, যাকে বলা হয় ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয়, এই লর্ড মাউন্টব্যাটেনকে দায়িত্ব দেওয়া হলো যে ভারতকে কি করে দাও, ভারতকে স্বাধীন করে দাও। ফলে ভারতকে স্বাধীন করার জন্যই কিন্তু মাউন্টব্যাটেন সাহেব আসলেন এবং মাউন্টব্যাটেন সাহেব এসে গোল টেবিল বৈঠক আহ্বান করলেন, যেখানে তিনি কংগ্রেস নেতাদেরকে ডেকে পাঠালেন, যেখানে তিনি মুসলিম লীগ নেতাদেরকে ডেকে পাঠালেন এবং মাউন্টব্যাটেন উত্থাপন করলেন যে আমরা ভারতকে স্বাধীন করে দিব, আমরা চলে যাব ভারত থেকে, কিন্তু ভারতের ক্ষমতা কিভাবে কার হাতে দিয়ে যাব সেটা আপনারা প্রস্তাব করেন। সেখানে মহাত্মা গান্ধী বললেন, কেন, আমি আছি, মুসলিম লীগ নেতা জিন্নাহ সাহেব আছে, আপনারা আমাদের কাছে ক্ষমতা দিয়ে যাবেন, আমরা ভাই ভাই এটা সুন্দর করে ঠিকঠাক করে নিব। কিন্তু জিন্নাহ বললেন, না, আমরা মুসলমানেরা, আমরা তো ভারতে থাকবো না, মাউন্টব্যাটেন সাহেব আপনি আমাদের জন্য আলাদা রাষ্ট্র দিয়ে যাবেন। তাহলে হিন্দুরা কিন্তু, কংগ্রেস কিন্তু তখন প্রতিবাদ করে, বলে যে না, ভারত ভাঙা পাপ। মহাত্মা গান্ধী এটা বলেছেন, ভারত ভাঙা পাপ, ভারত ভাঙতে পারে না, আমরা হিন্দু মুসলিম একসাথে ভারতে থাকবো। কিন্তু মুসলিম লীগ নেতা জিন্নাহর কথা, না, আমরা থাকবো না। এই থাকবো না করতে করতে, এই থাকবো না করতে করতে আমরা লক্ষ্য করে দেখলাম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গোটা ভারতব্যাপী হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয়ে গেল। হ্যাঁ, যেতে অনেক হতাহতের ঘটনা ঘটতে শুরু করলো। আমরা এই দাঙ্গা হাঙ্গামার বিবরণ কিন্তু বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী যদি পড়ি, সেখানেও কিন্তু আমরা এই দাঙ্গা হাঙ্গামার বিবরণ কিন্তু পেয়ে থাকি। বুঝতে পেরেছেন? তো যখন দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হলো, তখন লর্ড মাউন্টব্যাটেন বললেন, থামাও, ঠিক আছে, দাঙ্গা হাঙ্গামা থামাও, মুসলমান তোমাদের জন্য আলাদা কি দিয়ে যাচ্ছি, রাষ্ট্র দিয়ে যাচ্ছি। এবং এই রাষ্ট্রটা কেমন হবে, কোন জায়গাতে হবে, সেটা টোটালটা দেখভাল বা নিরূপণ করে দিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। এবং আমরা দেখতে পেলাম 1947 সালের 14ই অগাস্ট ভেঙে গেল ভারত ভেঙে। অনেকে বলে কি 47 সালে ভারতের জন্ম, পাকিস্তানের জন্ম, এটা কিন্তু ভুল উত্তর। ভারতের জন্ম তো কি করে হবে, ভারত তো রাষ্ট্র ছিলই। আপনারা বলবেন ভারত ভেঙে গিয়ে পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম হলো 47-এর 14ই অগাস্ট এবং পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করা হয়ে থাকে, আমরা দেখতে পাই 14ই অগাস্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখতে হবে ভারত ভেঙে গেল, পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হলো। আমি যদি খুব সিম্পল ভাবে দেখানোর চেষ্টা করি, যে মনে করেন এটা একটা মুন্ডু, এই মুন্ডুটাকে ধরেন ভারত, ঠিক আছে, এই মুন্ডুকে আমি বলছি ভারত। এই মুন্ডুর দুটো কান, হ্যাঁ, একটা কান হচ্ছে পশ্চিম পাকিস্তান, একটা কান হচ্ছে পূর্ব পাকিস্তান। কি একটা বিদঘুটটা রাষ্ট্রের জন্ম হলো। সারাদিন ম্যাপ ঘুরলেও এরকম রাষ্ট্র আর দেখা যায় না, যে রাষ্ট্রের একটা অংশ এখানে আর একটা অংশ এখানে, এরকমটা পাওয়াই যায় না। একমাত্র পাকিস্তান নামক একটা অদ্ভুত রাষ্ট্রের জন্ম হলো, যে রাষ্ট্রের মাঝে প্রায় 1500 মাইল ব্যবধান আছে। ভারত নামক একটা রাষ্ট্র আছে, আর পাকিস্তান রাষ্ট্রের দুটো অংশ, মাঝে ভারত। ম্যাপে এরকম রাষ্ট্র আর দেখবেন না। এরকম রাষ্ট্র হতো না বন্ধুরা। এই বাংলা নামে একটা রাষ্ট্র হতো, বা পাকিস্তান নামে একটা রাষ্ট্র হতো, ভারত নামে একটা রাষ্ট্র হতো। যেহেতু আমাদের শেরে বাংলা সাহেব তিনি বলেছিলেন লাহোর প্রস্তাবে একাধিক রাষ্ট্রের কথা, আসলে একাধিক রাষ্ট্রই হতো, হলো না কার কূট কৌশলের কারণে? একটু কমেন্ট করে জানাবেন তো, কার কূট কৌশলের কারণে এরকম রাষ্ট্র হলো না? যদি পড়াটা বুঝে থাকেন, এই কমেন্টটা করলেই আমি বুঝতে পারবো কার কূট কৌশলে এমন রাষ্ট্র হলো না। যদি একটু কমেন্ট করতেন। এখানে আনজির রহমান লিখেছে, ভারত নামে কোনো একক রাষ্ট্র ছিল না, ছিল বিভিন্ন স্বাধীন রাজ্য বা রাষ্ট্র। না বন্ধুরা,
অনেক আগে থেকে রাজা দশরথের পুত্র ভরতের নামে ভারত নামে রাষ্ট্র ছিল। এটা তো ভুল কথা। ভারত নামটা ওইভাবে প্রচলিত নয়, কিন্তু ভারত নামে রাষ্ট্র ছিল। আপনার সাথে আমি একমত হতে পারলাম না, ভারত নামে রাষ্ট্র ছিল আর কি। হ্যাঁ, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকেই আমাকে কমেন্ট করছেন মোহাম্মদ আলী জিন্না, ভেরি গুড। এই মোহাম্মদ আলী জিন্নার কূটকৌশলের কারণে আমরা দেখতে পেলাম ভারত নামে একটি রাষ্ট্র তো হলোই, কিন্তু পাকিস্তান নামক রাষ্ট্রটা দুটো অংশ হলো, যেটা হতো না। হ্যাঁ, আমাদের 71 সালও আসতো না, এত মানুষও মারা যেত না, এত কষ্ট আমাদের হতো না। কিন্তু এই কষ্টের মূলে শুরুতেই দেখেছি জিন্না তিনি কেন স্টেটসকে স্টেট করলেন। আর সত্যি কথা বলতে কি, লাহোর প্রস্তাবটা ছিল তো 1940 সালের, তাই কি না? তাহলে 6 বছর পরে গিয়ে জিন্নার কেন মনে হলো যে ওটা প্রিন্টিং মিস্টেক ছিল? ওটা যদি প্রিন্টিং মিস্টেক থেকেই থাকে, তাহলে যেদিন লাহোর প্রস্তাব উত্থাপন করেছিলেন শেরে বাংলা, সেদিন কিন্তু জিন্নাও ছিলেন। সেদিনই উনি বলতে পারতেন এটা তো ভুল হচ্ছে। 6 বছর পরে গিয়ে ওনার মনে হয়েছে যে ওটা ভুল ছিল। তার মানে একমাত্র এটাই ওনার কি কূটকৌশল। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে এখানে একজন লিখেছে ইন্ডিয়া ও ভারত কি আলাদা সীমানা ছিল? ইন্ডিয়া ভারত তো একই রে বাবা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা মাথায় রাখছি, আমরা ভারতকে বাদ দিয়ে দিব, ভারতকে আমার এখন দরকার নাই। এখন আমরা পাকিস্তান জিন্দাবাদ, তাই কিনা? পাকিস্তান হয়ে গিয়েছি। 47 সালের 14 আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলো। এবং একটি বিষয় আমরা মনে রাখবো, আজকে ক্লাসে একটু আগেও কিন্তু আমরা বলেছি যে পাকিস্তান রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা ছিলেন কিন্তু আল্লামা ইকবাল। নিশ্চিত এই কথাটা আপনারা টুকে নিয়েছেন যে পাকিস্তান রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টাকে আল্লামা ইকবাল। আর পাকিস্তান রাষ্ট্রটির নামকরণ করেছিলেন চৌধুরী রহমত আলী। মনে রাখতে হবে, পাকিস্তান রাষ্ট্রটির নামকরণ করেছিলেন চৌধুরী রহমত আলী। পাকিস্তান অর্থ পবিত্রদের ভূমি। হ্যাঁ, পাকিস্তান অর্থ কি? পবিত্রদের ভূমি। সো পাকিস্তানের নামকরণ করেছেন চৌধুরী রহমত আলী। আর লাস্ট আমরা মনে রাখবো যে পাকিস্তানের জাতির জনক হচ্ছেন মোহাম্মদ আলী জিন্না। পাকিস্তানের জাতির জনক হচ্ছেন মোহাম্মদ আলী জিন্না। তাহলে পাকিস্তান নিয়ে 3টা তথ্য। স্বপ্নদ্রষ্টা কিন্তু আল্লামা ইকবাল, কবি দার্শনিক। আমরা দেখেছি নামকরণ করেছেন চৌধুরী রহমত আলী, এবং আমরা দেখেছি পাকিস্তানের জাতির জনক কিন্তু মোহাম্মদ আলী জিন্না। এই তথ্যটা কিন্তু আমরা মাথায় রাখবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু কমেন্ট করুন তো, কেন আসলে ভারত ভেঙে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হলো? এটা কি আপনারা বুঝতে পেরেছেন? প্লিজ একটু কমেন্ট করুন। ভারত ভেঙে কেন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলো, এটা কি বুঝতে পেরেছেন? একটু কমেন্ট করুন আপনারা। আমি একটু কমেন্ট দেখছি। ফাইন, এখানে মোহাম্মদ জাহাঙ্গীর আলম সুন্দর করে লিখেছেন। আচ্ছা, যারা লাইভে যুক্ত আছেন তারা কি বুঝতে পারছেন কেন ভারত ভেঙে পাকিস্তান রাষ্ট্র হলো? আমি সংক্ষেপে কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? একটু আমাকে জানাবেন। অসংখ্য ধন্যবাদ, কমেন্ট আসছে। যারা ক্লাসটি দেখছেন আমাকে কমেন্ট করছেন যে বুঝতে পারছেন। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ওকে, ডান, ধন্যবাদ। আশাবাদী আপনারা বুঝতে পেরেছেন, এবং যদি বুঝতে কোনো অসুবিধা থাকে কমেন্ট করবেন। আর তা না হলে ক্লাসটা তো থাকবে রেকর্ডেড, আপনারা অনেকবার এই ক্লাস দেখতে পারবেন, এবং দেখে আমি বিশ্বাস করি আপনারা কি করতে পারবেন, বুঝতে পারবেন আশা করি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার দেখুন, পাকিস্তান রাষ্ট্র জন্ম হওয়ার পরে পাকিস্তানের জাতির জনক জিন্না বলছেন কি দ্বিজাতি তত্ত্ব এবং লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানের জন্ম হয়েছে। দ্বিজাতি তত্ত্ব এবং লাহোর প্রস্তাবের ভিত্তিতে নাকি পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছে। এ কথা কে বলছে? এ কথা বলছেন জিন্না সাহেব। কিন্তু আমি ডাইরেক্ট বলতে ভয় লাগে না, জিন্না সাহেব একজন মিথ্যাবাদী।
জিন্নাহ সাহেব কেন একজন মিথ্যাবাদী? কেন তিনি লাহোর প্রস্তাবকে টানবেন? তিনি তো লাহোর প্রস্তাবকে সংশোধন করে এরকম একটা ঘটনা ঘটিয়েছেন। লাহোর প্রস্তাবে আসলে কখনোই একটা রাষ্ট্রের কথা ছিল না, একাধিক রাষ্ট্রের কথা ছিল। তাহলে তারপরে তিনি কেন লাহোর প্রস্তাবকে টানছেন? এজন্য আমি বলি জিন্নাহ সাহেব একজন মিথ্যাবাদী। আর একটা ভয়ঙ্কর তথ্য আপনাদেরকে আমি দিতে পারি। আমি এটা আমার একজন প্রফেসর আবুল কাশেম স্যারের মুখে শুনেছি। হ্যাঁ, উনি বাংলাদেশের একজন বিশিষ্ট ইতিহাসবিদ। উনি বলেছেন যে জিন্নাহ সাহেব তিনি ব্যারিস্টার ছিলেন, লন্ডনে থেকে ব্যারিস্টারি পড়াশোনা করেছেন। আর লন্ডনে তিনি যখন ছিলেন উনি নাকি শুকুরের মাংস না হলে রুটি খেতে পারতেন না। তো আপনারা বলেন ইসলামে কি শুকুরের মাংস হালাল না হারাম? আমরা সবাই জানি। তাহলে বুঝতে হবে যে রাষ্ট্রের জাতির জনক কেমন, ওই রাষ্ট্রের জাতির জনক। এবং আরেকটা তথ্য আপনাদেরকে দিতে পারি, জিন্নাহ কোনোদিন পশ্চিম দিক হয়ে নামাজ আদায় করেননি। তাহলে এখন আপনারা আমার এই কথার সাথে মিলিয়ে বলুন যে পাকিস্তান রাষ্ট্রের জাতির জনক এমন, সে রাষ্ট্রটা কেমন হতে পারে? আমরা এক কথায় বলতে পারি একদম মিথ্যাচারের ভিত্তিতে এরকম একটা রাষ্ট্র সৃষ্টি হয়েছে। এরকমটা হতো না, একমাত্র কূটকৌশলে এটেছে জিন্নাহ, তার কূটকৌশলে এরকম একটা রাষ্ট্র সৃষ্টি হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি বিষয় দেখেন, জানার অনেক সোর্স আছে, অনেক বই আছে। হ্যাঁ, এগুলো সোর্স তো বলতে গেলে দিন চলে যাবে। অনেক বই আছে, প্রচুর পড়াশোনা করুন, প্রচুর বই কালেক্ট করুন। হ্যাঁ, এরকম অনেক তথ্য আপনারা পাবেন। তো আমি এবার আপনাদেরকে যে কথাটা বলতে চাই, যে তথ্যটা দিতে চাই, সে তথ্যটা হচ্ছে, সুপ্রিয় শিক্ষার্থীরা, হোক মিথ্যাচার যাই হয় হোক, আমরা মেনে নিয়েছি, আমরা বাঙালি, আমরা মুসলিম, আমরা খুব সহজ সরল, আমরা বললাম কোনো সমস্যা নাই, আমরা ভাই ভাই। হ্যাঁ, হোক না ব্যবধান দুই অংশের মধ্যে, আমরা মুসলিম, আমরা ভাই ভাই, আমরা ইসলামের ছায়াতলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এ রাষ্ট্র পরিচালনা করতে চাই। এ রাষ্ট্রের সর্বোচ্চ পদটি ছিল গভর্নর জেনারেল। গভর্নর জেনারেল। এ রাষ্ট্রের সর্বোচ্চ পদটি ছিল গভর্নর জেনারেল। আপনাদের মনে রাখতে হবে, গভর্নর, আজকে যেটা রাষ্ট্রপতি, তখন রাষ্ট্রপতি পদ ছিল না। বলাই ছিল যে পাকিস্তান যখন তার সংবিধান প্রণয়ন করতে পারবে তখন গভর্নর জেনারেল পদ রহিত হয়ে যাবে, তখন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি পদ আসবে। তো পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি হয়েছিলেন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, পাকিস্তানের গুরুত্বপূর্ণ আরেকটি পদ প্রধানমন্ত্রী পদ। প্রধানমন্ত্রী, মনে রাখতে হবে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন লিয়াকত আলী খান। লিয়াকত আলী খান, আপনারা মনে রাখবেন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান। একটা কথা আপনাদেরকে ধরিয়ে দিতে চাই, জিন্নাহ হচ্ছেন একজন অগণতান্ত্রিক মানুষ। মনে রাখতে হবে জিন্নাহ একজন কি মানুষ? অগণতান্ত্রিক মানুষ। এখন আপনারা বলতে পারেন কেন, এটার সোর্স কি? অনেকের মনে আসতে পারে সোর্স লাগবে না। একটা রাজনৈতিক দলের প্রধান কিন্তু প্রধানমন্ত্রী হন। খালেদা জিয়া যদি আজকে ক্ষমতায় থাকতেন, উনি কি হইতেন? প্রধানমন্ত্রী হইতেন না রাষ্ট্রপতি হইতেন? আপনারা বলবেন প্রধানমন্ত্রী হইতেন। আজকে শেখ হাসিনা ক্ষমতায় আছেন, উনি কি রাষ্ট্রপতি না উনি প্রধানমন্ত্রী? উনি প্রধানমন্ত্রী। আসলে মনে রাখতে হবে যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর কিন্তু ব্যাপক ভূমিকা আছে, অনেক ভূমিকা আছে। একটা দলের প্রধান কিন্তু প্রধানমন্ত্রী হন, বুঝতে পেরেছেন? একটা দলের প্রধান প্রধানমন্ত্রী হন। তাহলে মুসলিম লীগ প্রধান ছিলেন জিন্নাহ, ওনার এই নামে মাত্র গভর্নর জেনারেল পদে বসাটা তো ঠিক হয়নি, ওনার প্রধানমন্ত্রী হতে হতো। ভারত কিন্তু সে ভুল আবার করেনি যে ভুলটা পাকিস্তান করেছে। ফলে আমৃত্যু এই জিন্নাহ সাহেবের সাথে প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের কিন্তু ভালো সম্পর্ক ছিল না। আচ্ছা, আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই যে 1906 সালে যে মুসলিম লীগ গঠন হয়েছিল ঢাকায়, এর প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু বাঙালি। কিন্তু বন্ধুরা, বাঙালিরা মুসলিম লীগ করলেও কালের বিবর্তনে বাঙালিরা কিন্তু মুসলিম লীগ থেকে সরে পড়ে। ফলে 1947 সালে যখন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়,
সে জন্মের সময় কিন্তু দেখেছি মুসলিম লীগের সব হর্তাকর্তা ছিল পশ্চিমারা, বাঙালিদের কিন্তু সেখানে কোনো বেল ছিল না। তো পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির সময় তার প্রদেশ ছিল 5টা। তার প্রদেশ কয়টা ছিল? 5টা প্রদেশ ছিল। পশ্চিম পাকিস্তানে ছিল 4টা প্রদেশ, আর পূর্ব পাকিস্তান আর একটা প্রদেশ। এই 4 একে 5। তো আমাদের পূর্ব পাকিস্তানের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, 5টা প্রদেশে 5 জন মুখ্যমন্ত্রী ছিল, ওই 4টা আমার জানার দরকার নাই। আমাদের জানতে হবে আমাদের পূর্ব পাকিস্তানের যিনি মুখ্যমন্ত্রী, আমাদের পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দিন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে খাজা নাজিমউদ্দিন, তিনিও কিন্তু মুসলিম লীগের রাজনীতি করতেন। একটা বিষয় ক্লিয়ার হয়েছেন যে মুসলিম লীগের রাজনীতি না করলে তো ক্ষমতা এগুলো পাবে না। কারণ পাকিস্তানকে জন্ম দিয়েছে কোন দল? পাকিস্তানকে জন্ম দিয়েছেন, এখানে মোজাম্মেল হক লিখেছেন, বিভিন্ন বই পুস্তকে লেখা আছে 15ই আগস্ট ভারত রাষ্ট্রের জন্ম হয়। আসলে মোজাম্মেল হক, ভারত রাষ্ট্রের জন্ম হয় এটা না, ভারত স্বাধীন হয় 15ই আগস্ট, এটা সঠিক উত্তর। আর বিভিন্ন বই পুস্তক না, আমি আপনাদেরকে একটা রেফারেন্স বই বলতে পারি, সেটি হচ্ছে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক। বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, আবু মোহাম্মদ দেলোয়ার হোসেনের বইটা আপনারা কি করতে পারেন? ফলো করতে পারেন, তাহলে এই বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবেন। তাছাড়া আমাদের হাতের কাছে বাংলাপিডিয়া থাকে, সেমিনার লাইব্রেরি বিভিন্ন জায়গাতে, বাংলাপিডিয়াতেও কিন্তু আমরা সহায়তা নিতে পারি, তাহলে বিষয়গুলো পরিষ্কার হব। তাহলে আপনারা দেখুন, পাকিস্তান রাষ্ট্রের গভর্নর জেনারেল হয়েছেন কিন্তু জিন্নাহ। পাকিস্তান রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়েছেন, প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন লিয়াকত আলী খান, এবং পাকিস্তান রাষ্ট্রের প্রথম পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হয়েছেন খাজা নাজিমউদ্দিন। এবং আমি বলেছি যে আমাদের জিন্নাহ সাহেব কাজটা ঠিক করেননি, ওনার কি হতে হতো? ওনার প্রধানমন্ত্রী হতে হতো, কিন্তু তা না হয়ে তিনি গভর্নর জেনারেল হয়েছেন। এবং এটাও পরিষ্কার করেছি, আমৃত্যু আমরা দেখেছি যে জিন্নাহর সাথে কিন্তু খুব একটা ভালো সম্পর্ক ছিল না এই লিয়াকত আলী খানের। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন কি হলো দেখার চেষ্টা করি। তো পাকিস্তান নামক একটা রাষ্ট্র সৃষ্টি হলো। এই রাষ্ট্রের অংশ কয়টা? এটাও আপনারা জানেন, 2টা অংশ, পশ্চিম এবং পূর্ব পাকিস্তান। এখন এই রাষ্ট্রের নতুন এই রাষ্ট্রের ভাষা কি হবে? এটা হলো প্রশ্ন, কি হবে এই রাষ্ট্রের ভাষা? তো জিন্নাহ শুরুতেই বললেন, তিনি তো গভর্নর জেনারেল, তিনি বলে বসলেন উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, উর্দু। আমরা বাঙালিরা এটার প্রতিবাদ করেছি, কিভাবে উর্দু রাষ্ট্রভাষা হতে পারে। আমরা কেন এটার প্রতিবাদ করেছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটার কারণটা আমরা কি করব, সেটার কারণটা আমরা জানার চেষ্টা করব। কারণ আমরা এটাই বলার চেষ্টা করব যে আমাদের 2 অংশ, পাকিস্তানের 2 অংশের প্রায় আমরা বলে থাকি 54, প্রায় 54 বা তার বেশি পার্সেন্ট মানুষ কিন্তু বাংলাতে কথা বলতো। প্রায় আমরা বলেছি 54% মানুষ বাংলাতে কথা বলতো, অনেকে আবার বলে থাকে 56% মানুষ বাংলা ভাষায় কথা বলতো, আর মাত্র 3 থেকে 4% মানুষ তারা উর্দুতে কথা বলতো। তাহলে এ রাষ্ট্রের ভাষা কি করে উর্দু হয়? যদি গণতান্ত্রিকতাকেই ধরতে চাই, উর্দু তো হতেই পারে না। কিন্তু যেহেতু ক্ষমতায় জিন্নাহ, যেহেতু তারা পশ্চিমা, যেহেতু তারা উর্দুতে কথা বলে, ফলে তারা কি করেছে, তারা কিন্তু উর্দুকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চেয়েছে। আমরা বাঙালিরা এটার প্রতিবাদ করেছি, এবং প্রতিবাদ করে আমরা 1947 সালে একটি সংগঠন তৈরি করেছি, যে সংগঠনটির নাম হচ্ছে তমুদ্দুন মজলিস। তমুদ্দুন মজলিস মনে রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা 1947 সালে জিন্নাহর কথার প্রতিবাদ করে আমরা একটি সংগঠন তৈরি করেছি, যে সংগঠনটির নাম হচ্ছে তমুদ্দুন মজলিস। তমুদ্দুন মজলিস, যার প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম, তিনি গঠন করেছিলেন তমুদ্দুন মজলিস।
এবং যে কোনো পরীক্ষাতে যদি কোনো প্রশ্ন আসে যে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটা, আমরা বলতে পারি ভাষা আন্দোলনের প্রথম সংগঠন হচ্ছে তমুদ্দুন মজলিস। এবং এই তমুদ্দুন মজলিসটা ছিল মূলত একটা সাংস্কৃতিক সংস্থা বা সংগঠন। এটা ছিল মূলত একটি সাংস্কৃতিক সংগঠন। মনে রাখবেন আপনারা যে তমুদ্দুন মজলিসটা মূলত একটা কি ছিল, একটা সাংস্কৃতিক সংগঠন ছিল। আচ্ছা, তাহলে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমুদ্দুন মজলিস। এটার প্রতিষ্ঠাতাকে আবুল কাসেম, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। এবং এই সংগঠনটা তারা বিভিন্ন গান, কবিতা এগুলো নিয়ে তারা বিভিন্ন কর্মসূচি দিত। এটা মূলত একটা সাংস্কৃতিক সংগঠন ছিল। কিন্তু আমরা দেখতে পাই যে এটা গঠন হয়েছে সেপ্টেম্বর মাসে। হ্যাঁ, তমুদ্দুন মজলিসটা গঠন হয়েছে সেপ্টেম্বরের শুরুতে, ঠিক এক মাসের মাথায় অর্থাৎ অক্টোবরের শুরুতে এই তমুদ্দুন মজলিস থেকে একটি শাখা গঠন হয়েছিল, যে শাখার নাম হচ্ছে রাষ্ট্রভাষা। রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, যেটা গঠন হয়েছে 47 সালের আমরা জানি 1 অক্টোবর। হ্যাঁ, সেপ্টেম্বরে তমুদ্দুন মজলিস, সে তমুদ্দুন মজলিসের একটি শাখা গঠন হলো 1 অক্টোবর 1947 সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। তাহলে এই সংগঠনটা কিন্তু সাংস্কৃতিক সংগঠন ছিল। হ্যাঁ, এই সংগঠনটা কিন্তু সাংস্কৃতিক। আসলে রাকিব হোসেন 2রা সেপ্টেম্বর হবে, হ্যাঁ না, রাজীব হোসেন 2রা সেপ্টেম্বর হবে। হ্যাঁ, তাহলে মনে রাখতে হবে যে আমাদের তমুদ্দুন মজলিস এটা গঠন হয়েছে 1947 সালের আমরা বলেছি 2রা সেপ্টেম্বর। ঠিক পরের মাসে 1 অক্টোবর আমরা গঠন করেছি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এবং এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এটা কিন্তু অনেকটা রাজনৈতিক রূপ লাভ করেছে। তাহলে তমুদ্দুন মজলিস ছিল সাংস্কৃতিক সংগঠন, কিন্তু পরে এটা আস্তে আস্তে রাজনৈতিক সংগঠনের রূপ লাভ করে এবং তমুদ্দুন মজলিস থেকে একটি শাখা বেরোয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লক্ষ্য করে দেখেছি 1948 সালে জিন্নাহ ঢাকায় এসেছিলেন। উনি আমাদের জাতির জনক, উনি প্রথম গভর্নর জেনারেল। বাবা, অনেক বড় ব্যাপার, জাতির জনক, প্রথম গভর্নর জেনারেল। জিন্নাহ কোথায় এসেছিলেন? ঢাকায় এসেছিলেন। এবং ঢাকায় এসে তিনি কিন্তু একই কথাই বলে গিয়েছেন, উর্দুকে রাষ্ট্রভাষা করবেন, সেটাই তিনি বলে গিয়েছেন। আমরা প্রতিবাদ করেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1948 সালে ফেব্রুয়ারি মাসে আমরা আবার গঠন করেছিলাম সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। তাহলে দেখেন, এর আগেরটা ছিল কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি যে এর আগেরটা শুধু ছিল রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। বাট 48 সালে যেটা গঠন হলো সেটা কিন্তু সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। তফাৎ কিন্তু এখানে 47-এরটা শুধু ছিল রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, বাট 48-এ এসে বলা হলো সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। 48-এ এসে বলা হলো সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, যেটা গঠন হয়েছে 1948 সালের ফেব্রুয়ারি মাসে। এবং আমরা 1948 সালের একটি গুরুত্বপূর্ণ তারিখ হচ্ছে 11ই মার্চ। এদিন আমরা ভাষার দাবিতে রাজপথে ছিলাম, মিটিং মিছিল করেছিলাম। ফলে আমরা 1949 সাল থেকে 1951 সাল পর্যন্ত আমরা রাষ্ট্রভাষা দিবস পালন করতাম এই 11ই মার্চ তারিখকে। 1949 থেকে 1951 পর্যন্ত আমরা রাষ্ট্রভাষা দিবস পালন করেছি, আমরা বলেছি কিন্তু 11ই মার্চ। একজন আমাকে লিখেছে, এন কে মজুমদার, স্যার আপনি ওবায়দুল প্রো ম্যাক্স
ওবায়দুল কি ওবায়দুল কাদের? বন্ধু, ওনাকে সম্মান দিয়ে কথা বলতে হবে। উনি কিন্তু বাংলাদেশের একটি বৃহৎ দলের সাধারণ সম্পাদক। আপনারা কিন্তু কি শিক্ষার্থী, আপনারাই জাতির ভবিষ্যৎ, আপনারাই কিন্তু শিক্ষক হতে চাচ্ছেন। ফলে ওবায়দুল কথাটা ওভাবে বলা যাবে না। ওবায়দুল নিশ্চিত আপনার বন্ধু হয় না, বা আপনার কোনো আত্মীয় হয় না, ছোট ভাই হয় না। সব দলের সবাইকে, আমরা যে যে দল করি না কেন, সবাইকে সম্মান দিয়ে কি করতে হবে, কথা বলতে হবে। হ্যাঁ, তাই এরকম কথা আর কখনোই বলবেন না। এটা যেহেতু আপনারা শিক্ষক হবেন, জাতি আপনাদের কাছ থেকে শিখবে, সুতরাং সবাইকে সম্মানের সহিত কথা বলবেন। তা আমরা যে জায়গাটা ছিলাম সেটা হচ্ছে 1949 থেকে 1951 সাল পর্যন্ত আমরা দেখেছি রাষ্ট্রভাষা দিবস পালন করা হয়েছে 11ই মার্চ। ঠিক আছে, রাষ্ট্রভাষা দিবস পালন করা হয়েছে কবে? 11ই মার্চ। আমরা অনেক পরীক্ষাতে দেখেছি রাষ্ট্রভাষা দিবস কবে পালিত হতো, 49 থেকে 51 পর্যন্ত আমরা দেখেছি রাষ্ট্রভাষা দিবস পালন করা হতো 11ই মার্চ। তাহলে 47 সালে গঠন হয়েছিল রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। আমরা দেখলাম 1948 সালে আবার গঠন হলো সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এদিকে 48-এর মার্চ মাসে ঢাকায় এসে জিন্না কিন্তু বলে গেছেন উর্দুই রাষ্ট্রভাষা হবে। তার মানে জিন্না কিন্তু নাসরবান্দা, উনি এটাই করে ছাড়বেন, এটাই মনে হচ্ছে আমাদের কাছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পথ পরিষ্কার হয় কিভাবে জানেন? এভাবে পথ পরিষ্কার হয়। 1948 সালে মোহাম্মদ আলী জিন্না সেপ্টেম্বরে মারা যান। ওনার নাকি দেহের বিভিন্ন অংশ পচে গিয়েছিল, তার মানে ক্যান্সার সৃষ্টি হয়েছিল। হ্যাঁ, এই যে ক্যান্সার সৃষ্টি হয়েছিল, এই ক্যান্সার সৃষ্টি হওয়ার থাকলে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আমি যেটা বলছিলাম আপনাদের, সেটা হলো ক্যান্সার সৃষ্টি হয়েছে। তো ক্যান্সার সৃষ্টি হওয়ার কারণে উনি 1948 সালে মারা যান। তাহলে উনি মারা গেলে জিন্না যেন রাষ্ট্রের কোন পদে ছিলেন? যারা লাইভে যুক্ত আছেন একটু নড়ে চড়ে বসুন আর কমেন্ট করুন, জিন্না রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোন পদে ছিলেন। প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানান। হ্যাঁ, আমরা একটি প্রশ্ন রেখেছি যে জিন্না রাষ্ট্রের কোন পদে ছিলেন, দয়া করে একটু কমেন্ট করে আমাকে জানান। যারা আপনারা লাইভে যুক্ত আছেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জিন্না রাষ্ট্রের কোন পদে ছিলেন, দয়া করে একটু কমেন্ট করে আমাকে জানান। আমি একটি প্রশ্ন রেখেছি আপনাদের কাছে, জিন্না রাষ্ট্রের কোন পদে ছিলেন? আপনারা কমেন্ট করেছেন গভর্নর জেনারেল। আর ঋতু লিখেছেন রাষ্ট্রপতি। না বাবা, রাষ্ট্রপতি না, গভর্নর জেনারেল হবে। কি হবে? গভর্নর জেনারেল পদে ছিলেন। ধন্যবাদ যারা কমেন্ট করেছেন জিন্না কোন পদে ছিলেন, তিনি কিন্তু গভর্নর জেনারেল পদে ছিলেন। অসংখ্য ধন্যবাদ। তাহলে গভর্নর জেনারেল পদ ফাঁকা হয়ে গেল, কারণ জিন্না মারা গেলেন 1948 সালে। তো জিন্নার মৃত্যুর পরে গভর্নর জেনারেল, দ্বিতীয় গভর্নর জেনারেল যিনি হলেন, আমরা মনে রাখবো দ্বিতীয় গভর্নর জেনারেল, মনে রাখবেন দ্বিতীয় গভর্নর জেনারেল হলেন ওই যে আমাদের পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমউদ্দিন। মনে রাখতে হবে খাজা নাজিমউদ্দিন, তিনি কি হলেন? তিনি হলেন দ্বিতীয় গভর্নর জেনারেল। তাহলে উনি এতদিন ছিলেন কিন্তু পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী, তিনি হলেন এখন দ্বিতীয় গভর্নর জেনারেল। তাহলে খাজা নাজিমউদ্দিনের পদটাও তো ফাঁকা হয়ে গেল, হলো কি না? কারণ এই যে মুখ্যমন্ত্রী থেকে তিনি হলেন গভর্নর জেনারেল, তাই এই পূর্ব পাকিস্তানের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হলেন নুরুল আমিন। নুরুল আমিন। একটা কথা আপনাদেরকে বলতে চাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই খাজা নাজিমউদ্দিন বা নুরুল আমিন এরা বাঙালি, যেহেতু পূর্ব পাকিস্তানের, কিন্তু এনারা না উর্দু ভাষাভাষী বাঙালি, এরা বাংলা বলতে পারতেন না। এনারা কি? উর্দু ভাষাভাষী বাঙালি। ঠিক আছে, আমরা মনে থাকবে এনারা উর্দু ভাষাভাষী বাঙালি। একজন আমাকে প্রশ্ন করেছে, হ্যাঁ আনিকা আঞ্জুম স্যার, আপনি কি আওয়ামী লীগ করেন? আমি আওয়ামী লীগ করি বা আমি বিএনপি করি, আমি যাই করি, এটা তো প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে আমি কি দেখে বুঝলেন আমি আওয়ামী লীগ করি? ব্যাপারটা তাই কি না? আমি তখন বলেছি যে নট অনলি ওবায়দুল কাদের, যদি আপনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে নিয়েও কথা বলেন, অবশ্যই সম্মান নিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, আমি কিন্তু এটা শিখিয়েছি। আমি বলেছি আপনারা শিক্ষক হতে চলেছেন, হ্যাঁ অবশ্যই বুঝতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আসলে আমি আওয়ামী লীগ করি না বিএনপি করি এটা মুখ্য না, এটা জানতে হবে না। হ্যাঁ, আমি যে ইতিহাসটা পড়াচ্ছি সেটা জানেন তাহলেই চলবে। তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমাদের দ্বিতীয় গভর্নর জেনারেল হলেন খাজা নাজিমউদ্দিন, আর পূর্ব পাকিস্তানের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হলেন আমাদের নুরুল আমিন। আচ্ছা, আমি বলেছি খাজাও বাঙালি, নুরুলও বাঙালি, কিন্তু বাংলা বলতে পারতো না, উর্দু ভাষাভাষী বাঙালি। কিন্তু প্রধানমন্ত্রী লিয়াকত সে তো বেঁচেই আছে, তার জায়গাতে কোনো রদবদল হয়নি। তো পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর থেকে শুধু ভাষা বলে কথা নয়, এ রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর থেকে অনেক বৈষম্যের শিকার আমরা হয়েছি। জানেন, কল কারখানা, মিল, ফ্যাক্টরি সব গড়ে উঠত কোথায়? গড়ে উঠতো জানেন? সব গড়ে উঠতো পশ্চিম পাকিস্তানে। যে দু একটা পূর্ব পাকিস্তানে গড়ে উঠেছে, এখান থেকে যে পণ্য উৎপাদন হতো সে পণ্য চলে যেত পশ্চিম পাকিস্তানে। আবার রাজস্ব আদায় হতো এই পূর্ব পাকিস্তান থেকে বেশি। ঠিক আছে, এই রাজস্ব আদায় হতো আচ্ছা আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে জায়গাতে ছিলাম সেটা হচ্ছে আমাদের এই যে বারে বারে বিভিন্ন কিছু গড়ে উঠেছে পশ্চিম পাকিস্তানে, আমরা বঞ্চিত হয়েছি, রাজস্ব আদায় হয়েছে এই অঞ্চল থেকে, যে রাজস্বর ম্যাক্সিমাম অংশ পশ্চিম পাকিস্তানে ব্যয় হতো। তাহলে আমরা রাজস্ব বেশি দিতাম, আমাদের কাছ থেকে সরকার টাকা নিত, কিন্তু এই টাকার মেজরিটি অংশ ব্যয় করতো পশ্চিম পাকিস্তানে। যদি 100 জন চাকরি পেত গভর্নমেন্ট জব, তার 95টা চাকরি পশ্চিমারা পাইতো, আমরা পাইতাম 5টা। তাহলে আমাদের দোষ কোথায় পাগলা? আমরা কি অপরাধ করলাম? আসলে জনগণের কোন দাবি আদায়ের জন্য একটা শক্তিশালী রাজনৈতিক সংগঠন দরকার হয়, আর যে শক্তিশালী রাজনৈতিক সংগঠনটা আমাদের ছিল না। আর আমরা বঙ্গভঙ্গের সময় মুসলমানেরা যেমন বঞ্চিত ছিলাম, তেমনি পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে আমরা বাঙালিরা রাজনৈতিকভাবে বঞ্চিত ছিলাম। কতদিন আর বঞ্চিত থাকবো? সওয়া যায় না এ বঞ্চনা। এই বঞ্চনা সইতে না পেরে 1949 সালের 23 জুন, মনে রাখতে হবে, 1949 সালের 23 জুন প্রতিষ্ঠা লাভ করে আওয়ামী মুসলিম লীগ। আমরা মনে রাখবো 1949 সালের 23 জুন প্রতিষ্ঠিত হয় আওয়ামী মুসলিম লীগ। ঠিক আছে, তাহলে ওদের কিন্তু মুসলিম লীগ আছে, আর আমরা বাঙালিরা গঠন করি কিন্তু আওয়ামী মুসলিম লীগ। মনে থাকবে, বাঙালিরা গঠন করে আওয়ামী মুসলিম লীগ, যে দলটার প্রতিষ্ঠাতা এবং প্রথম সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি প্রতিষ্ঠাতা এবং প্রথম সভাপতি। আজকের দিনে আওয়ামী লীগের সভাপতি যেমন শেখ হাসিনা, তেমনি প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। প্রতিষ্ঠাকালীন সময়ে এ দলটার সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক। প্রতিষ্ঠাকালীন সময়ে এ দলটার সাধারণ সম্পাদক আমি কাকে বলেছি? শামসুল হককে বলেছি। বর্তমান ওবায়দুল কাদের, যাকে নিয়ে আপনারা কথা বলছিলেন, ওবায়দুল কাদের বর্তমান সাধারণ সম্পাদক, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক, এবং প্রতিষ্ঠাকালীন যুগ্ম সম্পাদক পদে ছিলেন শেখ মুজিবুর রহমান। প্রতিষ্ঠাকালীন যুগ্ম সম্পাদক পদে ছিলেন শেখ মুজিবুর রহমান। তাহলে মনে থাকবে যে যখন আমরা বঞ্চিত হচ্ছিলাম বাঙালিরা, যখন আমরা শোষিত হচ্ছিলাম, তখন জনগণ তার অধিকার আদায়ের জন্য জনগণের সবচেয়ে প্রয়োজন ছিল একটি শক্ত রাজনৈতিক দল, যেটার ছিল অভাব। সেই অভাব মোচনের জন্য 1949 সালের 23 জুন প্রতিষ্ঠা হয় আওয়ামী মুসলিম লীগ। আওয়ামী মুসলিম লীগ। তো মনে রাখতে হবে একটি কথা, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা হলো, এই দল থেকে 1955 সালে এ দল থেকে 1955 সালে মুসলিম শব্দটি বাদ পড়ে, তখন থেকে দলের নাম হয় আওয়ামী লীগ। তাহলে আজকে যে দলটাকে আমরা আওয়ামী লীগ বলে জানি, এ দলটা প্রতিষ্ঠা হয়েছে 1949 সালে, বাট প্রতিষ্ঠার সময় দলটার নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, বাট 1955 সালে মুসলিম শব্দটা বাদ পড়েছে,
মুসলিম শব্দটা বাদ পড়ে দলটার নাম হয়েছে আওয়ামী লীগ, আজকের আওয়ামী লীগ। এবং প্রতিষ্ঠার তারিখ কিন্তু 23 জুন। 23 জুন কিন্তু আরেকটা কারণে ঐতিহাসিক কারণ এই 23 জুন কিন্তু 1757 সালে পলাশী যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, আর এই 23 জুন 49 সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছে। তাহলে সবার মনে থাকবে, প্রতিষ্ঠাকালীন সভাপতি আমরা বলেছি মাওলানা ভাসানীকে, সাধারণ সম্পাদক বলেছি শামসুল হককে, আর যুগ্ম সম্পাদক ছিলেন শেখ মুজিবুর রহমান। পারলে আগামী একটু লিখে রাখতে পারেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি 1953 সালে এ দলের সাধারণ সম্পাদক নিযুক্ত হন। অর্থাৎ আজকে ওবায়দুল কাদের যে পোস্টে রয়েছেন সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু এই দলটার সাধারণ সম্পাদক হয়েছিলেন 1953 সালে। আরেকটা তথ্য লিখে রাখতে পারেন, 1966 সালে বঙ্গবন্ধু এ দলের সভাপতি হয়েছেন। তাহলে আগাম জানলাম, প্রতিষ্ঠার সময় বঙ্গবন্ধু ছিলেন যুগ্ম সম্পাদক, 53 সালে গিয়ে বঙ্গবন্ধু হন দলের সেকেন্ড ইন কমান্ড, সাধারণ সম্পাদক, আর দলের সর্বোচ্চ পদ 1966 সালে সভাপতি হন বঙ্গবন্ধু। আশা করি আপনাদের মনে থাকবে বিষয়টা। তাহলে দেখতে পেয়েছেন যে পশ্চিমারা যখন আমাদের শাসন শোষণ নির্যাতন করছে, পশ্চিমারা যখন আমাদেরকে বঞ্চিত করছে, তখন আমরা জনগণের দাবি আদায়ের জন্য আমরা বাঙালিরা গঠন করলাম আওয়ামী মুসলিম লীগ। হ্যাঁ, ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী যিনি লিয়াকত আলী খান, তিনিও কিন্তু একই পথেই হাঁটছিলেন। তিনিও কিন্তু কি করেছেন, তিনিও কিন্তু উর্দুকেই রাষ্ট্রভাষা চাপাতে চাচ্ছিলেন। বাট পথ আমাদের আবার পরিষ্কার হয়ে যায় 1951 সালে। আপনারা মনে রাখবেন, আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান। তাহলে লিয়াকত আলী খানের মৃত্যু হয় 1951 সালে এবং প্রধানমন্ত্রী পদ ফাঁকা হয়ে যায়। প্রধানমন্ত্রী পদ ফাঁকা হয়ে গেলে ওই যে গভর্নর জেনারেল যিনি ছিলেন খাজা নাজিমউদ্দিন, তিনি এসে 51 সালে প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করেন। তাহলে খাজা নাজিম তিনি সব পদ কিন্তু ঘুরে বেরিয়েছেন। তিনি প্রথমে ছিলেন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী, জিন্নার মৃত্যুর পরে তিনি মুখ্যমন্ত্রী ছেড়ে হন গভর্নর জেনারেল। এবার প্রধানমন্ত্রীর মৃত্যুর পরে তিনি গভর্নর জেনারেল পদ ছেড়ে এসে হন প্রধানমন্ত্রী। খাজা নাজিমউদ্দিন একজন ধন্য ব্যক্তি, ধন্য তার জীবন। পাকিস্তানের গুরুত্বপূর্ণ যে 3টা পদ, 3টা পদেরই স্বাদ গ্রহণ করেছেন এই যে খাজা নাজিমউদ্দিন। তিনি বাঙালি, তবে হ্যাঁ উর্দু ভাষাভাষী বাঙালি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে গভর্নর জেনারেল পদ ফাঁকা হয়ে যায়। গভর্নর জেনারেল হন, পাকিস্তানের 3য় গভর্নর জেনারেল হন গোলাম মোহাম্মদ। গোলাম মোহাম্মদ পাকিস্তানের 3য় গভর্নর জেনারেল নিযুক্ত হন গোলাম মোহাম্মদ। মনে রাখবেন, পাকিস্তানের 3য় গভর্নর জেনারেল নিযুক্ত হন গোলাম মোহাম্মদ। খাজা নাজিমউদ্দিন তো প্রধানমন্ত্রী হলেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে 51 সাল কেটে যায়। 51 সাল কেটে যে 52 সাল চলে আসে এবং এই 52 সালের জানুয়ারি মাসে ঢাকাতে বেড়াতে আসেন প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন। তিনি ঢাকাতে আসেন, ঢাকাতে সমাবেশ করেন। তাছাড়া ঢাকা ইউনিভার্সিটির সমাবর্তনে তিনি অংশ নেন এবং সমাবর্তনে অংশ নিয়ে এই খাজা নাজিমউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সামনে ঘোষণা দেন যে আমাদের জাতির জনক যে কথাটি বলেছেন, উর্দু এবং উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তাহলে এতদিন তারা দূর দূরান্ত দিয়ে বললেও খাজা নাজিমউদ্দিন, যার সাথে কিনা বাঙালির একটু হলেও তকমা আছে, প্রধানমন্ত্রী, তিনি এসে কিনা বললেন ঢাকা ইউনিভার্সিটির সমাবর্তনে উর্দু হবে রাষ্ট্রভাষা। এটা ছাত্রছাত্রীরা মানতে পারলো না। পরিস্থিতি কি হয়ে গেল? উত্তপ্ত হয়ে গেল। এবং এই উত্তপ্ততা থেকে আমরা লক্ষ্য করে দেখলাম 31 জানুয়ারি ছাত্রছাত্রীরা গঠন করলো 31 জানুয়ারি ছাত্রছাত্রীরা গঠন করলো সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। তাহলে দেখেন সংগ্রাম পরিষদ কিন্তু অনেকবার কি হয়েছে। আচ্ছা ক্লাসের, হ্যাঁ অবশ্যই ডিউরেশনটা দেখেছি, আমরা এই ভাষা আন্দোলন পর্যন্ত এগোবো, কারণ ক্লাস কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা হলে অনেক বেশি হয়। নো প্রবলেম, ক্লাস তো আমি আছি, নিব, নো প্রবলেম। তাহলে দেখুন সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ যেটা গঠন হলো 31 জানুয়ারি। তাহলে 47 সালের অক্টোবরে একটা গঠন হয়েছিল রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, দেখেছেন। 48 সালের আমরা ফেব্রুয়ারিতে দেখেছিলাম সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। কিন্তু 31 জানুয়ারি 1952 সালে আমরা দেখলাম গঠন হলো সর্বদলীয়, এখানে কেন্দ্রীয় কথাটা আছে, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। লাস্ট 45 প্রিলিমিনারিতে এই প্রশ্নটা এসেছিল কিন্তু, হ্যাঁ সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। আগেরটা প্রথমটা ছিল রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, সেকেন্ডটা ছিল সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, থার্ডটাও সর্বদলীয়, বাট এখানে কেন্দ্রীয় কথাটা আছে, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 31 জানুয়ারি 52 সালে গঠন হলো। এবং এই সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ তারা সিদ্ধান্ত গ্রহণ করলো 21 ফেব্রুয়ারি 1952 সালে ভাষার দাবিতে তারা রাজপথে অবস্থান নেবে। যতক্ষণ না বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা এনে দেওয়া হয় ততক্ষণ 21 ফেব্রুয়ারি কি হবে, 21 ফেব্রুয়ারি থেকে এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় তারা মাঠে থাকবে। এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু 31 তারিখে ঘোষণা এসেছে, 20 দিন তারা টাইম নিয়েছে। ঢাকাতে হলে হলে মেসে মেসে কি হলো, প্ল্যাকার্ড ব্যানার ফেস্টুন লেখা শুরু হলো, স্লোগান লিখতে শুরু হলো, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। এবং যথারীতি 20 তারিখের মধ্যে সবকিছু কমপ্লিট হলো। বাট দুঃখজনক বিষয় 21 তারিখে তো আমরা মাঠে নামবো। 20 তারিখ প্রধানমন্ত্রীকে পাকিস্তানের খাজা নাজিমুদ্দিন, মনে রাখবেন, লিখে রাখবেন, ভাষা আন্দোলনকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন, গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ, আর আমাদের পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হয়েছে নুরুল আমিন। তো মনে রাখতে হবে আমাদের প্রধানমন্ত্রী টেলিফোন করেছিল আমাদের নুরুল আমিনকে, যে নুরু কি খবর। নুরু বলেছিল স্যার খবর তো ভালো না, কালকে 21 ফেব্রুয়ারি ছাত্ররা রাজপথে নামবে। তখন খাজা ইশারা দিয়ে দেয় অনির্দিষ্টকালের কারফিউ জারি করে দাও, 144 ধারা জারি করে দাও, আজ রাত 12টা থেকে কে রাজপথে নামবে দেখতে চাই। যথারীতি যে কথা সেই কাজ, দুপুর বিকেলের মধ্যেই আমাদের মুখ্যমন্ত্রী নুরুল আমিন ঘোষণা দিলেন রাত 12টা থেকে অনির্দিষ্টকালের কারফিউ। তাহলে কি আমরা ভাষার দাবিতে রাজপথে নামতে পারবো না? তাহলে কি আমরা শেষ করে দিব? ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি বিষয়কে মনে রাখতে হচ্ছে, একটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। আচ্ছা ধন্যবাদ। তো আমরা একটি বিষয়কে লক্ষ্য রাখবো, একটি বিষয়কে মাথায় রাখবো, সে বিষয়টি হচ্ছে যে আমাদের 21 ফেব্রুয়ারি রাজপথে মনে হয় না নামা হবে, কারণ কারফিউ জারি হয়েছে। ঠিক আছে, কি জারি হয়েছে? কারফিউ জারি হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এরূপ একটি পরিস্থিতিতে রাতে হলে বসে পড়লাম 20 তারিখে আমরা ছাত্ররা কি করব। তো ছাত্রলীগ তখনও ছিল, ছাত্রলীগ কিন্তু আওয়ামী লীগেরও পুরাতন সংগঠন। 1948 সালে প্রতিষ্ঠা হয়েছিল বঙ্গবন্ধুর হাত ধরে ছাত্রলীগ, আওয়ামী লীগেরও পুরাতন সংগঠন ছাত্রলীগ। তো ছাত্রলীগের নেতারা যারা একটু উগ্রপন্থী নেতা, তারা বললো কালকে আমরা কারফিউ ভঙ্গ করব, আমরা ভাষার দাবিতে রাজপথে নামবো। কিন্তু নরমপন্থীরা বলছে না, এটা করা যাবে না, এটা সম্ভব না। এই করব না এগুলো করতে সারাটা রাত কেটে গেল। 21 ফেব্রুয়ারি সকালবেলা আমরা জানালার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখছি রাজপথে শুধু পুলিশ আর পুলিশ, অর্থাৎ আমরা কারফিউ চলছে, রাত 12টা থেকে শুরু হয়েছে কারফিউ, মানুষ নামেনি রাজপথে, পুলিশ আর পুলিশ, কোনো আর উপায় নেই। আমাদের আর কি করতে হবে? আমাদের কিন্তু আর কথা বলার সুযোগ নেই, বাংলাতে আর বলতে পারবো না, আমাদের উর্দুতেই এখন কথা বলতে হবে, আর কিছু করার নেই। এভাবে সকাল 7টা থেকে 8টা বাজলো, 8টা থেকে 9টা, 9টা 10টা 11টা 12টা বেজে যাচ্ছে, কিন্তু আমরা রাজপথে নামার কি পেলাম না, আমরা রাজপথে নামার সাহস কিন্তু পেলাম না। ঠিক আছে, যেহেতু আমরা রাজপথে নামার সাহস পাচ্ছি না, তাহলে উর্দুতেই আমাদের কি করতে হবে? কথা বলতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
কিন্তু বেলা 12টা নাগাদ একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল। সে গুরুত্বপূর্ণ ঘটনা হলো মেয়েদের নেতৃত্বে প্রথম একটি মিছিল রাজপথে নামলো। ঠিক আছে, একটি মেয়ে হেঁটে যাচ্ছে, তার পিছনে আর একটি মেয়ে, তার পিছনে, অর্থাৎ 144 ধারার কথা, একসাথে 3-4 জন হাঁটা যাবে না। তো একসাথে তো 3-4 জন হাঁটছি না, আমি একা আমার মতো হেঁটে যাচ্ছি, আমার পিছনে কে আসছে সেটা তার ব্যাপার। ফলে মেয়েদের মিছিলটি দেখে ছেলেরা আর ঘরে থাকতে পারে, চুরি পরে বসে থাকতে পারে? মেয়েদের এই মিছিল দেখে ছেলেরাও নেমে পড়লো রাজপথে। একদিকে মেয়েরা, একদিকে ছেলেরা স্লোগান দিতে শুরু করলো, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। আর এটা দেখে আপমর জনতা, তারা ঘরে থাকতে পারলো না যে আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছে পশ্চিমা সরকার, এটা মানতে পারলো না। আপমর জনতা নেমে পড়লো, সবাই স্লোগান দিতে শুরু করলো। এবং এই মিছিলটি যখন ঢাকা ইউনিভার্সিটি ক্রস করে ঢাকা মেডিকেল কলেজের সামনে চলে আসলো, পুলিশ লাঠিচার্জ শুরু করলো এবং একটা পর্যায়ে পুলিশ গুলি চালাতে শুরু করলো। প্রথম গুলিবিদ্ধ হয়ে যে নিহত হলেন তিনি রফিক, জগন্নাথ কলেজ, যেটা আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তখন ছিল জগন্নাথ কলেজ। এই জগন্নাথ কলেজের ছাত্র রফিক প্রথম কি হলেন? শহীদ হলেন, যাকে আমরা প্রথম ভাষা শহীদ বলি। এবং এই যে পুলিশ গুলি চালাতে শুরু করলেন, কয়েকটি লাশ ঝরে পড়লো, এই ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করলো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 21 ফেব্রুয়ারি, ঠিক আছে, 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করলো। আমরা পরবর্তী যে ক্লাস শুরু হবে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, সেখানে আমরা এই 21 ফেব্রুয়ারি থেকে পড়া শুরু করব। পড়া শুরু করে আমরা চলে যাব যুক্তফ্রন্ট নির্বাচন, সংবিধান, এভাবে আমরা 71 সালের একটা সময় 16 ডিসেম্বর পর্যন্ত পৌঁছাতে পারবো। এবং মনে রাখবেন, এই ক্লাস, আমার এই মুক্তিযুদ্ধের ক্লাস সম্পন্ন হলে আমার বিশ্বাস এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনারা উত্তর করতে পারবেন এবং অবশ্যই ভালো কিছু করতে পারবেন। আমি অবশ্যই রিয়াদ স্যারের কাছে এই টপিকের নোট আমি দিয়ে দিব, উনি এটা পোস্ট করে দেবেন আপনাদের জন্য, এবং আপনারা যেটুকু পড়িয়েছি সেখান থেকে আপনারা পড়াশোনা করবেন। আচ্ছা, সালাম ছাত্র ছিল না বাবা, সালাম পিয়ন ছিল। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমি এটা দিয়েই কথা শুরু করব, সমস্যা নাই। একজন 1 ঘন্টা ক্লাস রাখলে ভালো হয়। আসলে একটা কথা কি, জীবনে কষ্ট না করলে কেষ্ট কি করে মিলবে? বুঝতে পেরেছেন কিনা? কষ্ট করতে হবে। 1 ঘন্টা কেন, 2 ঘন্টা 5 ঘন্টা হলেও ক্লাস করতে হবে। এটা তো আপনার মঙ্গল, তাই কি না? সবচেয়ে বড় কথা যে এই প্ল্যাটফর্ম, হ্যাঁ, রিয়াদ স্যার আপনাদের জন্য এত সুন্দর একটা কোর্সের আয়োজন করেছে, এটা তো আপনাদের জন্য মঙ্গল। তো যারা লাইভে ছিলেন, ক্লাস কেমন লেগেছে একটু কমেন্ট করে জানান। কমেন্ট দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমি কি আমার সর্বোচ্চটা আপনাদেরকে দিতে পেরেছি কিনা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। অসংখ্য ধন্যবাদ, অনেকেই কমেন্ট করছেন, সবাই লিখেছেন চমৎকার, ভালো লাগছে। আপনাদের ভালো লাগলে আমার ভালো লাগবে, ঠিক আছে? আচ্ছা, আর আমি হয়তো ক্লাসে 2-1টা কথা আপনাদেরকে একটু উঁচু স্বরে বলেছি, কষ্ট পাবেন না। আমি এটাই শিখাতে চেয়েছি যে আপনারা তো শিক্ষক হতে চাচ্ছেন, তাই না? কেউ কলেজ, কেউ স্কুলের শিক্ষক হবেন, এখানে অনেকেই আছেন, অনেকে ইউনিভার্সিটির শিক্ষক হবেন, অনেকে বিসিএস এ শিক্ষা ক্যাডার পাবেন। তো শিক্ষক, হ্যাঁ, শিক্ষকের কাছ থেকে শেখার আছে। ফলে কখনোই কাউকে কি করবেন না, হেয় করে কথা বলবেন না, ঠিক আছে? হ্যাঁ, কখনোই হেয় করে কথা বলবেন না। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করবার জন্য, এবং যারা এই লাইভ সেশনে পুরোটা টাইম ছিলেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আশা করি বাদবাকি দিনগুলো মহান সৃষ্টিকর্তা আমাকে সেই ক্ষমতা দেখ যে আপনাদের সাথে লেগে থেকে ক্লাসগুলো আমি নিয়ে যেতে পারি আর কি, ঠিক আছে? তো অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে আপনাদের সাথে। খোদা হাফেজ।